যতটা পারিস তোরা খুব ভালো করে তোরা ফার্স্ট চেষ্টা করিস যত কম যত কম খাটনিতে যত বেশি নাম্বার তোলা যায়। কি করে করবি না, ফার্স্ট অফ অল যত তোদের এমসিকিউ আছে খুব স্মুথলি যাতে এমসিকিউগুলো অ্যান্সার করতে পারিস, সেটা খুব কম খাটনিতে অনলি ওয়ান লাইন অ্যান্সারে তোরা ওখান থেকে খুব ইজিলি নাম্বার ক্যারি করতে পারবি। তারপরে যদি কোনো নিউমেরিক্যাল থাকে যেগুলো খুব একদম শর্টকাট নিউমেরিক্যাল, মানে একদম ফর্মুলা বেসিক নিউমেরিক্যাল, সেটা ট্রাই করার চেষ্টা করিস। তারপরে থিওরিগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করিস, থিওরিগুলো যত পুরোপুরি তোর নিজের হাতে। ওকে, এটা এক হুবহু যে তোকে বইয়ের ভাষা লিখতে হবে তার কোনো মানে নেই। যারা যারা অলরেডি আগের সেমে দেখেছিলিস তারা কি সব পুরোপুরি বইয়ের ভাষা লিখেছিলিস, কিছু কিছু নিজের ভাষায় লিখেছিলিস। ওকে, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। ওকে, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। সো চেষ্টা করিস এরকম একটা পার্ট বাই পার্টে সাজিয়ে নেওয়ার জন্য। ওকে, এটা জাস্ট স্কোরটাকে কী করে বাড়ানো যায়। ওকে, একদম চাপ নিবি না এখানে। জাস্ট শেয়ার করি, খুব যদি বলি একদম ইনডেপথ কোর্স সাবজেক্ট এটা আছে, সেটা হচ্ছে তোর মেশিন ডিজাইন। বাকি জয়েন করিনি, মেশিন ডিজাইন। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো, শেয়ার করলাম যেটা? ওয়েট 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 ওয়েট, কোথায় আছে? আচ্ছা, এক মিনিট দাঁড়া, এটা শেয়ার করি। এটা দেখ, এন্টায়ার স্ক্রিন শেয়ার করছি। ওকে, সো বেসিক ডিজাইন অফ মেশিন এলিমেন্ট সব থেকে বেশি ভালো কোর আর ভালো স্কোরিং সাবজেক্ট। এটা কোর মানে খুব ভালো স্কোরিং সাবজেক্ট, এখান থেকে একদম চাপ নেবে না, চাপ নেওয়ার মতো কিছু নেই। থিওরি কম, নিউমেরিক্যাল বেশি। সো নিউমেরিক্যাল জন্য তোদের বেশিরভাগ তোদের সম্ভবত ডাটা হ্যান্ডবুক দিয়ে দেবে। এটা একটু কনফার্ম করে নিস আগের সেমে দিয়েছে কিনা তোদের, মানে আগের ইয়ারে তোর দিয়েছে কিনা সিনিয়রদের ডাটা হ্যান্ডবুক। কারণ নাকেল জয়েন বা কটার জয়েন করতে গেলে কিছু ডাটা হ্যান্ডবুকের ফর্মুলা লাগবে। ওকে, যেটা মেনলি বিটেকের জন্য দেওয়া হয়, বাট তোদের জন্য এবার জিজ্ঞেস করে নিস কী করবে, দিয়ে দিলে ভালো। আর যদি না দেয় তার জন্য কিছু স্টেপ বাই স্টেপ ফর্মুলা লিখে দেবো, সেগুলো এবার মুখস্থ করে যাস। আচ্ছা, নেক্সট চলে আয় ডিজাইনের পর। আমি তোদের ডিজাইন নেবো, সেটা হচ্ছে তোর অয়েল নিউমেটিক্স, হাইড্রোলিক্স, মেকাট্রনিক্সও নেবো। মেকাট্রনিক্সটা নামটাই মেকাট্রনিক্স, বাট পুরোপুরি মেকানিক্যাল বেসড। ওকে, পুরোপুরি মেকানিক্যাল বেসড সাবজেক্টটা। সো পুরোপুরি মেকানিক্যাল বেস আছে এই সাবজেক্টটা। দ্যাট ইজ পুরোপুরি বেসড অন হাইড্রোলিক সিস্টেম আর নিউমেটিক সিস্টেম। মানে এটা বেসিক্যালি হাইড্রোলিক সিস্টেম আর নিউমেটিক সিস্টেমের অ্যাপ্লিকেশনের বেস করে দাঁড়িয়ে আছে পুরোপুরি মেকাট্রনিক সাবজেক্টটা। ওকে, প্লাস কিছু সাম প্রসেসর অ্যান্ড কন্ট্রোলার্স, এটা একটু ছোটো ছোটো ইসির পার্ট আছে, ইলেকট্রনিক্সের পার্টস আছে, প্লাস সাম সিএনসি টেকনোলজি অ্যান্ড রোবোটিক্স। আর দেন অয়েল হাইড্রোলিক্স আর নিউমেটিক্স, এটা পুরোপুরি পুরোপুরি অয়েল হাইড্রোলিক সার্কিট বা হাইড্রোলিক সিলিন্ডার কীভাবে কাজ করে, ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোলিক সিলিন্ডার। ওকে, কী করে একটা হাইড্রোলিক সিস্টেম বা হাইড্রোলিক পাওয়ার প্যাক কী করে কাজ করে, সব কিছুর মধ্যে আছে। দ্যাট ইজ অলসো কনসেপচুয়াল। হুম, হ্যাঁ, মেকানিক্সটা আমি নেবো, মেকানিক্সটা আমি নেবো। আর আচ্ছা, তোদের প্রত্যেকে সবাই সাজেস্টেড বুক পেয়ে গেছিস? কী কী বুক তোরা নিবি? অনেকে অনেকে জিজ্ঞেস করছিলিস আমাকে হোয়াটসঅ্যাপে কী কী বই নেবো। পাসনি এখনো? আচ্ছা, পাঠিয়েছিলাম হয়তো তো, ঠিক আছে, দেবু স্যার পরে পাঠিয়ে দেবে। আর মেনলি চেষ্টা করিস যদি ডিজাইনের জন্য বলিস, আজকে যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে মেশিন ডিজাইন। মেশিন ডিজাইনের জন্য যদি ফলো করিস অলওয়েজ ভান্ডারি, টাটা ম্যাকগ্রো হিলের একটু বেশি ডাটা দেওয়া আছে ডিজাইনের জন্য। আর যদি কেউ একটু কম কম ডাটা বলবো না, যদি কেউ একটু সিম্পল ওয়েতে পড়তে চাস তার জন্য এসসান ফলো করতে পারিস, নর্মাল, তার মধ্যে এনাফ ডাটা দেওয়া আছে, খুব ভালো, ওটা ফলো করতে পারিস। আদারওয়াইজ যদি একটু বেশি ডাটা ফলো করতে চাস বা একটু বেশি ইনডেপথে যেতে চাস তার জন্য ভান্ডারি ইউজ করতে পারিস। আচ্ছা, নেক্সট 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 ইলেকট্রিক্যাল মেশিন কন্ট্রোল তো অন্য স্যার নেবে। আচ্ছা, এখান থেকে আর কি বাকি রইলো? সো এখান থেকে তিনটেই আছে মেনলি, একটা তোর অয়েল নিউমেটিক, হাইড্রোলিক্স আর ডিজাইন অফ মেশিন এলিমেন্ট, আর হচ্ছে তোর মেকাট্রনিক্স। ওকে, সো ফার্স্ট অফ অল চলে আয় ডিজাইন অফ মেশিন এলিমেন্টে। সো ডিজাইন অফ মেশিন এলিমেন্টে কী কী করবি জাস্ট আ মিনিট, একবার দেখে নে, এখান থেকে গো থ্রু করে নে। সো এখানে মেনলি আছে আমাদের ফার্স্ট অফ অল ইউনিট ওয়ানটা কিছু না, ইউনিট ওয়ানটা একদম সিম্পল। তোরা যে স্ট্রেন্থ অফ মেটেরিয়াল করে এসিস সেখান থেকে একদম জাস্ট বেসিক যেটা যদি ঝালিয়ে নিতে পারিস ওটাই আমাদের
ডিজাইন অফ মেশিন লিমিটেড ফার্স্ট চ্যাপ্টার। ওকে, আর কিছু না। So that is nothing but fatigue, factor of safety, stress concentration, use of design data book কি করে ইউজ করবি, টাইপ অফ ফেলিয়ার, ইন্ডিউস লিমিট কি, ক্রিপ কার্ভ কি, ডিজাইন অফ সিম্পল মেশিন পার্ট ইন আ সেকেন্ড চ্যাপ্টার। That is nothing but different type of joints, knuckle joint, cotter joint, design of bolt, basic type of screw fastening, and different type of screw fastener, bolt, uniform strain bolt, design of eye bolt. ওকে, থার্ড চ্যাপ্টার আছে তোর বেসিক অফ শ্যাফট, কি, কাপলিং, ফ্ল্যাট পুলি। ওকে, সো এটা মেইনলি ডিফাইন করছে পুরোপুরি বলতে পারিস লাইক এটা পাওয়ার ট্রান্সমিশন পুরোপুরি ইউনিট নিয়ে, পুরোপুরি একটা পাওয়ার ট্রান্সমিশন ইউনিট নিয়ে ডিফাইন করছে। আচ্ছা, জাস্ট আ মিনিট, একটু ওয়েট কর। ওকে, সো এখান থেকে মেনলি আমরা পড়বো স্যাফট কি, কাপলিং, কিস, কাপলিংস অ্যান্ড ফ্ল্যাট বেল্ট পুলিশ। সো সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার আছে কি আমরা কোথায় ইউজ করি, কাপলিং আমরা কোথায় ইউজ করি, যখন আমাদের ডিফারেন্ট লেন্থের শ্যাফট আমি একটা সিঙ্গেল ওয়েতে কানেক্ট করতে চাই, সেখানে কাপলিং দরকার। ডিফারেন্ট টাইপ অফ কাপলিংয়ের ডিজাইন করতে হবে, ডিফারেন্ট টাইপ অফ কাপলিংয়ের ক্যালকুলেশন তোদের করতে হবে, ডিফারেন্ট টাইপ অফ কিসের ক্যালকুলেশন তোদের করতে হবে। সো এখানে প্রত্যেকটা এখানে যে এখন প্রত্যেকটা যখন ডিজাইন করবো, প্রত্যেকটা ডিজাইনটা করবো বেস্ড অন তাকে কি করে সেভ করা যায়, মানে তাকে কি করে ফেলিয়ার থেকে বাঁচানো যায়। সো তোদের মেন টার্গেট এখানে থাকবে প্রত্যেকটা পার্টকে অ্যাজ আ সেফলি ডিজাইন করা। ওকে, সো তার আগে জানতে পারবে কি করে তারা ফেল হতে পারে। তোকে কোনো একটা পার্টকে তোরা ভালো করে সেভ করতে পারবি তখনই যখন সেই পার্টটাকে ভালো করে সেভ, তার ফেলিয়ার জানতে পারবি। মানে তুই তখনই কোনো পরীক্ষায় পাস করতে পারবি তুই যখন জানতে পারবি যে তুই কোন কোন জায়গাটা যদি অ্যাটেন্ড না করিস সেখানে ফেল হতে পারিস। তুই যদি সেই জায়গাগুলো পাস কর, যদি নিজেকে রেকটিফাই করে নিতে পারিস, তাহলে তুই সেই জায়গাটা পাস করে নিতে পারবি। ঠিক তেমনও এখানে মেশিন ডিজাইনটা সেই কনসেপ্ট তৈরি করা হচ্ছে যে তুই যদি সেই জায়গাগুলো জানতে পারিস যে কোন কোন পয়েন্টে, যে পয়েন্টে যে ফেলিয়ার হতে পারে সেই পয়েন্ট অফ ফেলিয়ারগুলো যদি আটকাতে পারি, তাহলে উই ক্যান সেভ দ্যাট মেটেরিয়াল বা উই ক্যান সেভ দ্যাট ডিজাইন। ওকে, সিম্পল বেসিক ফান্ডা। সো ডিজাইন অফ ওল্ডেড জয়েন্টের মধ্যে কি কি পড়বো, মেনলি ফিলেট জয়েন্ট অ্যান্ড মেনলি ফিলেটের প্রবলেম আছে, দ্যাট ইজ প্যারালাল ফিলেট অ্যান্ড ট্রান্সভার্স ফিলেট অ্যান্ড সাম কাইন্ড অফ বাট ওয়েল্ড এর প্রবলেম। অ্যান্ড দেন নেক্সট ওয়ান ইজ অ্যান্টি ফিকশন বিয়ারিং মধ্যে ডিফারেন্ট টাইপ অফ বিয়ারিং, স্লাইডিং কন্ট্যাক্ট, রোলিং কন্ট্যাক্ট। আমরা রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং একটা এক্সাম্পল দিতে পারবি যেটা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি কোথাও, বাইসাইকেল, সাইকেল, কোথাও দেখেছিস রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং ইউজ হচ্ছে? সবাই আছিস তো এতে? ভয়েস শুনতে পাচ্ছিস তো সবাই? কোথাও আমরা, হ্যাঁ বল বিয়ারিং, রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং, কোথায় আমরা বল বিয়ারিং ইউজ হয়, একটা অ্যাপ্লিকেশন বল কোথাও একটা ইউজ হয়। একদম, যেখানে একদম। সো রোলিং বল বিয়ারিং হচ্ছে একটা ওয়ান টাইপ অফ বিয়ারিং যেখানে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইউজ হচ্ছে, সরি পয়েন্ট অফ কি কন্ট্যাক্ট, লাইন কন্ট্যাক্ট অফ সারফেস কন্ট্যাক্ট ইউজ হচ্ছে, কেউ বলতে পারবি টাইপ অফ বল বিয়ারিং এ বা রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং এ বা রোলার বিয়ারিং এ কিরকম কন্ট্যাক্ট বিয়ারিং? না, সব ভুলে গেছিস, এই তো থিওরি অফ মেশিনে পড়েছিলিস তোরা। তোরা রোলিং কন্ট্যাক্ট বিয়ারিং বা বল বিয়ারিং এ কিরকম কন্ট্যাক্ট দেখতে পাস, সারফেস কন্ট্যাক্ট অর লাইন কন্ট্যাক্ট? কি করে সারফেস কন্ট্যাক্ট হচ্ছে? সারফেস কন্ট্যাক্ট মানে কি? একদম পয়েন্ট কন্ট্যাক্টই হবে। আচ্ছা, যারা সারফেস কন্ট্যাক্ট বলছিস একটু বেসিকটা দেখে নে, কেন সারফেস কন্ট্যাক্ট বা কেন পয়েন্ট কন্ট্যাক্ট মধ্যে তোরা একটু জাস্ট তোদের কনফিউশন হচ্ছে। সো লাইক যখন তোরা থিওরি অফ মেশিন করেছিলিস তখন এরকম একটা পয়েন্ট করেছিস যে একটা যখন আমরা জয়েন্ট করি তখন জয়েন্টটা কি দিয়ে তৈরি, একটা জয়েন্ট দুটো লিঙ্ক দিয়ে তৈরি। সো সাপোজ দিস ইজ আ ওয়ান লিঙ্ক অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার লিঙ্ক। খুব ভালো করে দেখ। সো
দিস ইজ L1, দিস ইজ L2, দুটো লিঙ্ক, দুটো লিঙ্কের মাঝখানে একটা জয়েন্ট আছে, একটা জয়েন্ট আছে। সো এই জয়েন্টটা জাস্ট ভাব লাইক দিস ইজ আওয়ার ফিঙ্গার, this is our finger. So this is a link 1, this is a link 2, and এখান থেকে আমাদের পুরো হাতের সাথে কানেক্ট হচ্ছে, that is a link 3. So suppose consider about link 1 and link 2 that আমাদের একদম top of the finger and that middle part of the finger that is connected by one contact surface, one joint, তাই তো? যার জন্য সবাই একটু আঙুলটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেখ, একটু নাড়িয়ে দেখ, যে কোনো একটা আঙুলকে, একটা একটা এই লিঙ্কটা আর এই লিঙ্কটার মধ্যে কি দেখতে পাচ্ছিস? এই লিঙ্কটা এরকমভাবে ঘুরতে পারে, বা এই লিঙ্কটা এরকমভাবে ঘুরতে পারে, রাইট? তাই তো? সো দে আর রিভলভিং around this joint by how? By a contact that is called surface contact. এখানে যে কন্ট্যাক্টটা হচ্ছে that is called a surface contact. দাঁড়া জয়েন করে নিই। সো এখানে যে কন্ট্যাক্ট হচ্ছে that is called surface contact. This contact is called the surface contact. Okay, so surface contact কি? যেখানে একটা কন্ট্যাক্ট অন্য কন্ট্যাক্টের সাথে বাই প্লেন দ্বারা কানেক্ট হচ্ছে। যদি আমি এটাকে একটা সাইড ভিউতে দেখি, এটাকে যদি একটা ধরেন ক্রস সেকশন যদি ড্র করি, এটা একটা ক্রস সেকশন কেটে যদি এখান দিয়ে দেখি প্লাস এখান দিয়ে দেখি, ওকে, যখন আমরা শুরু করছি মেশিন ডিজাইন, তার মধ্যে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপ অফ ড্রয়িং আমরা করবো এখানে, কিন্তু মানে ডিফারেন্ট টাইপ অফ ভিউ তাদের মনে রাখতে হবে, ডিফারেন্ট টাইপ অফ কী করে ড্রয়িং, অর্থোগ্রাফ, ডিফারেন্ট টাইপ অফ টপ ভিউ, সাইড ভিউ কী করে ড্র করি, এই জিনিসগুলো তাদের কিছু ভালো করে ক্লিয়ার হওয়া দরকার। ওকে, সো যদি এটা একটা ক্রস সেকশন ড্র করি, সেটা ক্রস সেকশন কিরকম দেখতে পাবো বল? লাইক this is a one and another one. Suppose আমি একটু বাড়িয়ে দেখছি, বাড়িয়ে করাচ্ছি যাতে বুঝতে পারিস। So this is a one, another one. So suppose this is a one plate and this is the another plate. So they are connected by a plane. They are connected by a plane. তাকে বলছি একটা একটা surface contact. তাকে বলছি একটা surface contact. And whenever in case of roller bearing or ball bearing, so আমি একটা ছোট্ট একটা আর্ক নিয়ে নিচ্ছি, একটা বল বিয়ারিং বা আর্ক বিয়ারিং এর। সো দিস ইজ একটা ছোট্ট একটা আর্ক প্লেট, যার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ বলগুলো বা ডিফারেন্ট টাইপ অফ রোলারগুলো আমি এখানে অ্যাটাচ করছি। কিরকম ভাবে না, সাপোজ দিস ইজ এ ওয়ান বল, প্রত্যেকটা বলের পাশাপাশি রাখা আছে, এরকম রাখা আছে। জাস্ট ইমাজিন কর এটা একটা বল বিয়ারিং, এটা বল বিয়ারিং। ওকে, সো তাদের ওপর দিয়ে আবার একটা প্লেট গেছে, তাদের ওপর দিয়ে আবার একটা প্লেট গেছে। কিছুটা ইমাজিন করতে পারছিস? দিস ইজ আ ওয়ান পার্ট, দ্যাট ইজ আ ওয়ান পার্ট অফ আ ওয়ান বিয়ারিং। এরকম একটা বিয়ারিং কেউ দেখেছিস? যদি কোনো ওপর থেকে যদি ভিউ দেখিস, আমি পুরোটা ড্র করি না, এটা 25% ড্র করেছি একটা বিয়ারিং এ। সো এটা বুঝতে পারছিস যে এটা হচ্ছে ইনার প্লেট, এটা হচ্ছে আউটার প্লেট, মাঝখানে দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ বল, তাই তো? রাইট, ইনার প্লেট, দিস আউটার প্লেট, and this in between that this is the ball or roller, ball or roller. So now just একটু ভালো করে লক্ষ্য কর, এই দুটো প্লেটের সাথে যে বলের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, সেটা কিরকম কন্ট্যাক্ট? একটা পয়েন্ট কন্ট্যাক্ট। দিস ইজ আ কন্ট্যাক্ট বাই আ পয়েন্ট কন্ট্যাক্ট। পয়েন্ট কন্ট্যাক্ট। নাও ক্লিয়ার হোয়াট ইজ আ পয়েন্ট, হোয়াট ইজ আ সারফেস কন্ট্যাক্ট? আমাদের আঙুলের মধ্যে কি আছে? পয়েন্ট কন্ট্যাক্ট। আচ্ছা, তাহলে আমাদের শরীরের মধ্যে কোথাও একটা পয়েন্ট আছে যেখানে একটা পয়েন্ট কন্ট্যাক্ট হচ্ছে জয়েন্টের মধ্যে, একটু ভেবে বল। আমাদের শরীরের মধ্যে এমন কোনো জায়গায় কোনো একটা জয়েন্ট আছে যেখানে একটা পয়েন্ট কন্ট্যাক্ট কাজ করছে? এই ফিঙ্গার বাদে, ফিঙ্গার তো অলরেডি বলে দিলাম, ফিঙ্গার, কনুই ফনুই বাদ দিয়ে আর কোথায় আছে দেখি বলতে পারিস কিনা? না, চোয়াল নয়। চোয়ালে কোথায় এই আছে? আর আচ্ছা, আমাদের যে হাঁটু, নি, এখানে কিরকম ভাবে জয়েন্ট আছে একটু ইমাজিন কর তো, বা হাঁটুটাকে নিজে দেখতো কেমন ভাবে জয়েন্ট আছে ওখানে? একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট আছে। ইন প্লেস অফ নি, আমাদের জয়েন্টটা আছে দ্যাট ইজ আ ওয়ান কাইন্ড অফ বল অ্যান্ড সকেট জয়েন্ট। যখন কোনোদিন হাঁটুর বা নির এক্সরে হয়, এরকম কাইন্ড অফ একটা পিকচার দেখতে পাবি, রাইট? তাই তো?
দ্যাট ইজ কল্ড বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটা আমরা বেসিক ডিজাইনে পড়বো, দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল জয়েন্ট। এটাকে বলা হয় ইউনিভার্সাল জয়েন্ট, দ্যাট ইজ কল্ড বল অ্যান্ড সকেট জয়েন্ট। সো এখানে ভেতরের পার্টটা দ্যাট ইজ কল্ড বল অ্যান্ড বাইরের পার্টটাকে বলা হয় সকেট। সো এখানে বল অ্যান্ড সকেটের মধ্যে যে কন্ট্যাক্ট হচ্ছে দ্যাট ইজ কল্ড পয়েন্ট কন্ট্যাক্ট। ওকে, সো দিস ইজ কল্ড পয়েন্ট কন্ট্যাক্ট। সো এমনই একটা আমাদের পুরো মেকানিক্যাল জিনিসটা এমন একটা দারুণ উপায়ে ডিজাইন করা হয়েছে দ্যাট ইজ বেসড অন পুরো হিউম্যান বিংস, দ্যাট ইজ বেসড অন পুরো হিউম্যান বিংস। তোরা এক একটা মেকানিক্যাল পার্টের নাম বল, আমি তাকে এক একটা আমাদের হিউম্যান বডি পার্টের সাথে আমি তুলনা করে দেখাবো। এক একটা পার্টের নাম বল। ওকে, যে কোনো পার্টের সাথে একটা নাম বল, মেকানিক্যাল পার্ট তো যা যা মনে পড়ছে, স্টার্টিং ফ্রম ফ্লুইড, সলিড, গ্যাস, যেখান থেকে বল, আমি তোদের কম্পেয়ার করে দেখাবো উইথ হিউম্যান বডি পার্ট। বিকজ আমাদের প্রত্যেকটা যে মেকানিজম বা প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা এমনকি মেটেরিয়াল যে ইউজ হচ্ছে, প্রত্যেকটা কোথায় কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, প্রত্যেকটা কম্পেয়ার করা হয়েছে অ্যাজ আ হিউম্যান বডির সাথে। ওকে, আরও তোরা ভালো করে পড়বি যখন আমরা অয়েল হাইড্রোলিক্স আর নিউমেটিক্স যাবো, দ্যাট ইজ পিওরলি বেসড অন আমাদের হার্ট, দ্যাট ইজ পিওরলি বেসড অন হার্ট। কারণ হার্টে কী করে পাম্পিং করছে, কী করে রক্তকে বারবার পাম্পিং করে বাইরে পাঠাচ্ছে, কী করে আবার সাকশন করছে, দ্যাট পিওরলি বেসড অন হাইড্রোলিক্স অ্যান্ড নিউমেটিক্স। চল সেটা পরের কথা। সো সো ফার্স্ট অফ অল যদি আমি একটু বলি, দ্যাট ফার্স্ট অফ অল যেটা নিয়ে আলোচনা করছিলাম জয়েন্ট বাদে, ফার্স্ট অফ অল আমরা ডিজাইনে কী দেখবো, যে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট, ডিজাইন মানে কার ডিজাইন? ডিজাইন মানে অলওয়েজ একটা মেশিন। আচ্ছা, মেশিন মানে কি বোঝায় তোরা? মেশিন ডিজাইন বলতে মেশিন মানে কাকে বোঝাচ্ছি? হোয়াট ইজ দ্য মেশিন? কেউ বলতে পারবি হোয়াট ইজ দ্য মেশিন? এখানে মেশিন বলতে কি লেদ মেশিন, শেপিং মেশিন, এগুলোকে মেশিন বলছি, না হোয়াট ইজ দ্য কাইন্ড অফ পার্ট ইজ কল্ড আ মেশিন? দেখ, তোরা অলরেডি একদম শেষ তীরে এসে দাঁড়িয়েছিস তোদের সেমিস্টারের বা তোদের কোর্সের। সো এই সময় বুকিস ভাষা থেকে বেরিয়ে এসে একটু জাস্ট প্র্যাকটিক্যাল ভাষায় বোঝ। কারণ এর সেম থেকে, এর পরের সেম আর বলবো না, এর পরের লাইফ থেকে শুরু করে তোরা একদম পুরোপুরি জাম্প করবি একটা কর্পোরেট লাইফে। ওকে, সেখানে আর কেউ বুকিস ভাষা বুঝবে না। তোরা রিসেন্টলি বুকিস ভাষা পড়ে তোরা জয়েন করবি কোম্পানিতে, বাট যারা ওখানে আছে তারা কেউ বুকিস ভাষা থেকে বেরিয়ে তারা পুরোপুরি একটা তাদের নিজস্ব তৈরি করা ভাষার মধ্যে বসবাস করছে। তো অলরেডি তোকে সেই ভাষাটায় ক্যাপচার করতে হবে। ক্লিয়ার? সো স্যার, বল। বলছি থিওরি অফ মেশিন থেকে যদি বলি যে যে হুম কোনো দুটো লিংক যখনই জয়েন্ট করে মুভ করে হুম তখন সেটা মেশিন মেশিন হিসেবে কনসিডার করা ভেরি হয়। গুড, একদম একদম একদমই তাই। সো দেয়ার ইজ এনি কাইন্ড অফ রিলেটিভ মোশন, তোর কথা অনুযায়ী তোর কথাটা যেটা বলি একদম বাংলা ভাষায় একদম ঠিক কথা। সো ওই কথাটাকে আমরা একটা থিওরিটিক্যাল ভাষায় যে প্রকাশ করতে চাই, দ্যাট এনি কাইন্ড অফ রিলেটিভ মোশন বিটুইন টু পার্টস, দ্যাট ইজ কল্ড ওয়ান মেশিন। ওকে, সো আওয়ার ফিঙ্গার ইজ ওয়ান মেশিন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ মেশিন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ মেশিন। আবার এখানে কি হচ্ছে, দুটো লিঙ্ক আছে, মানে দুটো পার্ট আছে, অ্যান্ড দ্যাট লিঙ্ক ওয়ান অ্যান্ড লিঙ্ক টু ইজ কানেক্টেড বাই আ জয়েন্ট অ্যান্ড দেয়ার রিলেটিভ মোশন in between link 1 and link 2. Clear? So this is one kind of machine. ওকে, সো মেশিন বলতে আমরা বুঝি যেখানে একটা সামান্যতম রিলেটিভ মোশন ঘটবে তাকে বলছি একটা মেশিন। ওকে, সো এই মেশিনের বা মেশিন ডিজাইনের আমরা ফার্স্ট দেখবো যে কি করে এটাকে একটা এর সেফ জোন কোথায়, একটা ফেলিয়ার জোন কোথায়। সো মেশিন ডিজাইন করার আগে আমি ফার্স্ট ডিফাইন করব হোয়াট ইজ আ ফ্যাক্টর অফ সেফটি। অলরেডি তো জানিস ফ্যাক্টর অফ সেফটি। হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ সেফটি? ফ্যাক্টর অফ সেফটি মানে কি বুঝিস বল? অলরেডি তোর সময় পড়ে এসেছিস। স্যার ভাষাটা ভুলে গেছি, হুম বাট মানে যেটা মেন এনার্জি তার থেকে বেশি নিয়ে যাতে ফেলিওর না হয় তার জন্য একটা ফ্যাক্টর গুণ করা হবে, সে 25% বা 10%, সেটা ফ্যাক্টর অফ সেফটি। ওকে, ঠিক আছে, বাট আজকের জন্য ছাড়। বাট এরম ভাবে আর করিস না, নেক্সট টাইম থেকে এরম ভাবে বলিস না। কি বলবি? দ্যাট ফ্যাক্টর সেফটি ইজ ডিফাইন্ড বাই, জাস্ট আমি এটা জয়েন করিয়ে নিই। স্যার আছে স্ট্রেস স্ট্রেন অ্যানালাইসিস করে হুম যাতে মানে মেশিনটা কোনো রকম মানে ডিজাইনিং এর সময় মেশিনটা হুম যাতে ঠিক মতো ভাবে চলে বা ফাংশনটা ঠিক থাকে, কোনো এক্সট্রা লোড না পড়ে, তো হুম সেই স্ট্রেস আর স্ট্রেনটা ক্যালকুলেশন করে আমরা যে পার্টটাকে ডিজাইন করছি ওটাই ফ্যাক্টর অফ সেফটি। না, কিছুটা কাছাকাছি গেছিস, তাও আরো অনেকটা বাকি, একটু বাকি আছে। আর অন্য কেউ ডিফাইন করতে যাবি হোয়াট ইজ এ ফ্যাক্টর সেফটি? বলতে পারিস। স্যার হুম ফ্যাক্টর অফ সেফটি মানে তো লোডের উপরে কিছু একটা বোঝায় না? মানে ধরুন আহ, এই গাড়িতে ধরুন 15 জন যাওয়া যাবে, হুম মানে এবারে এইভাবে ডিজাইন করা হয় যে হুম
ঠিক আছে, এটা 12 জনের উপরে যাওয়া যাবে না। এইভাবে বিল অফ ম্যাটেরিয়াল যেটা বোমে এগুলো লিখে দেওয়া হয় না। হুম 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 স্যার আমি আরেকবার ট্রাই করবো। হুম বল 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 একদম। মানে বলছি স্যার, মানে মানে যেটা আমাদের টোটাল যে রেশিওটা, হুম রেশিও যেটা হচ্ছে, মানে যেটা হুম আমাদের ওয়ার্কিং রেশিও হুম আর একটা হচ্ছে ফেলিওর রেশিও, হুম ওটার যে রেশিওটা দাঁড়াচ্ছে ওটাই অ্যাকচুয়ালি ফ্যাক্টর অফ সেফটি। একদম, অনেকটা একদম কাছাকাছি একদম গেছিস। আরেকবার বল বল, অন্য কেউ বলছিস বল। বলছি যে ইয়েল্ড লিমিট যেটা, হুম সেটাকে যাতে ফেল না করে হুম তার জন্য লোডকে বাড়িয়ে রাখাটা ফ্যাক্টর অফ সেফটি। লোডকে বাড়িয়ে রাখাটা ফ্যাক্টর অফ সেফটি বলতে পারিস, একরকম অনেকটা, অনেকে কাছে আস্তে আস্তে কাছাকাছি গেছিস। সো সবাই একদম খুব ভুল বলিসনি, অনেক কাছে, অনেকেই প্র্যাকটিক্যাল ভাষাও খুব ঠিক কথাই বলেছি, অনেক থিওরিটিক্যাল ভাষাও ঠিক কথাই বলেছি। যারা বলছিস, একজন লাস্টে বললি যে কোনো বাস 15 জনকে ক্যারি করতে পারে, বাট তাকে আমরা ডিজাইন করবো অ্যাজ আ 12% হিসাবে, বা সরি, কেউ একটা বাস লেখা আছে 12 জন ক্যারি করতে পারে, তাকে আমরা ডিজাইন করবো অ্যাজ আ 15% হিসাবে। দ্যাট ইজ অলসো রাইট। ওকে, কারণ তাকে আমরা ডিফাইন করছি, দ্য ডিফাইন লোড উইল বি 12%, but it can carry up to 15%, তাই তো? So if it carries a 15%, then it can make break. If it carries 2%, that is, it is a safe. So we are defining in a bus that it carries a 12%. If you go in a railway platform or any metro platform, there is a lift and it is written that it can carry only 12%. It can carry its maximum of 12%, but কেউ কখনো 12% বেশি যায় না, কখনো কখনো ওর মধ্যে 16% চলে যেতে পারে, বাট ততটা স্পেস আছে। ওকে, কারণ 16% চলে যেতে পারে, বাট সেই সময় লিফটে চলে, বিকজ দ্যাট ইজ ডিজাইন অফ বেসড অন 16%। ওকে, যদি কখনো 12% থেকে যদি 30% যদি উঠে যায়, সেই ক্ষেত্রে ইট মে ব্রেক্স বা ইট ক্যান কোল্যাপস। ওকে, সো how we know that it can carries at 16% or it can carries at 20%? So এটা বেস করছে যে একজন যে বললি যে ইএল স্ট্রেস অ্যান্ড ফেলিয়ার স্ট্রেস, দ্যাট ইজ ভেরি গুড। একদম খুব সঠিক ভাষায় বা থিওরিটিক্যাল ভাষায় যদি বলি, দ্যাট ইজ একদম কারেক্ট আনসার, দ্যাট ফেলিয়ার স্ট্রেস, সরি, ফ্যাক্টর সেফটি is defined by FOS. Okay, there is a working stress. Working stress is nothing but যে স্ট্রেসটা আমি প্র্যাকটিক্যালি কাজ করব, ওয়ার্কিং স্ট্রেস ডিভাইড বাই আলটিমেট স্ট্রেস। এবার বল, হোয়াট ইজ আলটিমেট স্ট্রেস? এর জন্য আমাকে একটু ব্যাকে আসতে হবে, কোথায়? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে। সবার কাছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ক্লিয়ার? হোয়াট ইজ আলটিমেট স্ট্রেস অ্যান্ড হোয়াট ইজ ইএল স্ট্রেস? পার্মানেন্ট ডিফরমেশন হওয়ার আগে পর্যন্ত আলটিমেট স্ট্রেস। Permanent deformation আগে of this ultimate stress. Very good. So if can I say ultimate stress is same as a failure stress? Can I say this one is same as a failure stress? Is ফেলিয়ার স্ট্রেস, একদম একদম। ডিফর্ম করছে মানে ফেলিয়ার স্ট্রেস বলা যায়। ওকে, সো আমি যদি ফ্যাক্টর যদি কোনো ক্ষেত্রে যদি 1 ধরি, সেক্ষেত্রে তাহলে কি হবে ফর্মুলাটা? দ্যাট ওয়ার্কিং স্ট্রেস ডিভাইড বাই আলটিমেট স্ট্রেস, working stress divided by ultimate stress, and working stress is equal to ultimate stress। এটা লিখতে পারি অনলি সিম্পল, যদি 1 ধরি ফ্যাক্টর সেফটি ভ্যালুটা, এটা লিখতে পারি। তার মানে আমাদের যে ফেলিয়ার স্ট্রেসের যে ভ্যালুটা, সেই স্ট্রেস ভ্যালুতে নিয়ে গিয়ে আমি কাজ করছি। মানে বুঝতে পারছিস? মানে একটা চেয়ার যে কিনা ফেল করতে পারে, একটা চেয়ার যার মধ্যে যদি 500 নিউটন বা 500 কেজির উপর যদি কোনো লোক বসে যায়, তাহলে চেয়ারটা ব্রেক করতে পারে। সো দ্যাট ইজ আ ফেলিয়ার লোড। সো ইফ দিস ইজ আ ফেলিয়ার লোড, এই লোডে চেয়ারটা ব্রেক করতে পারে, বা এই লোডে, এই স্ট্রেসে চেয়ারটা ব্রেক করতে পারে। সো ওয়ার্কিং স্ট্রেস ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস, মানে যদি সেম অ্যাজ 500 কেজি লোড কেউ বসে, তাহলে সেটা ফেলিয়ার স্ট্রেস হিসেবে কাজ করছে। সো আমার এখানে মেন একটাই বক্তব্য, যে আমি কি কখনো ফেলিয়ার ফ্যাক্টর সেফটি 1 ধরবো, না তার থেকে কম ধরবো, না তার থেকে বেশি ধরবো? দ্যাট ফ্যাক্টর সেফটি অলওয়েজ অলওয়েজ কম ধরবো। আচ্ছা, কম ধরলে কি হবে বলতো? একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে ভাব। যদি কম ধরি তাহলে কি হবে? ওয়ার্কিং স্ট্রেস, তো দ্যাট সব বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। ওয়ার্কিং স্ট্রেস ইকুয়াল টু, যদি 1 এর থেকে কম ধরি তাহলে কি ধরবো? 0.9 তোর কথা অনুযায়ী, ইন্টু আলটিমেট স্ট্রেস। সো তোর একটা ভ্যালু বল আমাকে র্যান্ডমলি, একটা আলটিমেট স্ট্রেসের ভ্যালু বল ইন কেস অফ, ইন পাস্কেল টার্ম।
ওকে, স্ট্রেস তো পাস্কেল টাইমে হয় বা মেগা পাস্কেল। এনে একটা র্যান্ডম ভ্যালু ইন টার্মস অফ মেগা পাস্কেল, একটা ভ্যালু বল। আচ্ছা, হিসাব করতে সুবিধা হবে। okay, 100 megapascal. So 100 megapascal is 0.9 multiplication of 100 megapascal. What should be the working stress? কি হবে বল? 900 এই না 90 90 MPa. ওকে, আর আর যদি এবার তোরা নিজেরাই কর যে এই তারা এখানটায় ফ্যাক্টর অফ সেফটি, এটা 1 বাই ফ্যাক্টর সেফটি হবে মনে হয়, আমি এটা উল্টো লিখেছি মনে হয়, এটা 1 বাই ফ্যাক্টর সেফটি হবে না, সরি 1 বাই ফ্যাক্টর সেফটি। সো 1 বাই ফ্যাক্টর সেফটি ইকুয়াল টু ওয়ার্কিং স্ট্রেস বাই আলটিমেট স্ট্রেস। তাহলে এক মিনিট কারেক্ট করে নি, এটা কারেক্ট করে নি। সো 1 বাই 90, 1 বাই 90, 1 বাই 90 মানে কত, বা এটাকে যদি উল্টে দিই, এক মিনিট, সো যদি এটা উল্টে দেখি, যদি উল্টে দেখি, দ্যাট ওয়ার্কিং স্ট্রেস 1 বাই ফ্যাক্টর সেফটি ইকুয়াল টু ওয়ার্কিং স্ট্রেস বাই আলটিমেট স্ট্রেস। সো ওয়ার্কিং স্ট্রেস ইকুয়াল টু বলতে পারিস 1 বাই আলটিমেট স্ট্রেস বা ফেলিয়ার স্ট্রেস। নাও ইফ দ্য আলটিমেট স্ট্রেস ইকুয়াল টু 1 বাই 100 মেগাপাস্কেল, তোদের কথা অনুযায়ী, নাও অ্যান্ড ফ্যাক্টর অফ সেফটি কোথায় ছিল 1, 0.9টা কোথায় লিখলাম, ওয়ার্কিং স্ট্রেস। নাও ইফ ইট ইজ আ 0.9, এখানে 1 ধরেছিলাম, নাও ইফ ইট ইজ আ 1 বাই ওয়ার্কিং স্ট্রেস, সো ওয়ার্কিং স্ট্রেস ইকুয়াল টু 1 বাই আলটিমেট স্ট্রেস, এটাকে 0.9 করছি, যদি 0.9 হয় ফ্যাক্টর অফ সেফটি। এই এক মিনিট দাঁড়া তো, সব উল্টো পাল্টা হলো। এটাকে এফওএস করি, 1 by factor of safety equal to 1 by working stress. So working stress would be ultimate stress divide by factor of safety. এবার বল, এবার যদি আমি এটাকে factor of safety 0.9 লিখি and এটাকে যদি 100 megapascal লিখি, and then what should the working stress? What should the working stress? কত হবে বল? কত হবে বল? এটা অ্যাপ্রক্সিমেট বল, বা যদি চাস তোরা 100 কে 90 ধরতে পারিস তোদের ক্যালকুলেশন সুবিধার জন্য, এটা 90 ধরে নে যদি ক্যালকুলেশন সুবিধা হয়, 90 ধরে নে, তাহলে কত হবে? নব্বই বাই 9 ইন্টু 10, 100 হচ্ছে, নয় কেন হবে, তাই তো? তো ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে আমার 100, আর আলটিমেট ফেলিয়ার স্ট্রেস হচ্ছে 90, মানে আমরা ফেলিয়ার স্ট্রেসের ওপর গিয়ে কাজ করছি, আমরা ফেলিয়ার স্ট্রেসের ওপরে গিয়ে কাজ করছি, তা সেটা কি ঠিক? সেটা কি ঠিক? বুঝলি, সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? অলওয়েজ ফ্যাক্টর কি ধরা উচিত, লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1? ভেরি গুড, very good. So always we should take the factor of safety is greater than 1. greater than 1 মানে greater than 1 কখনো greater than equal to লিখবি না, তাহলে ভুল হয়ে যাবে। greater than 1, কারণ যদি greater than equal to লিখিস তাহলে সেক্ষেত্রে কোনো একজন পার্সন equal to 1 ধরে নেবে, and that is a very risky, মানে আমরা পুরোপুরি আমরা যে পুরো ফেলার স্ট্রেস পয়েন্টে দাঁড়িয়ে কাজ করছি, ওকে, মানে সেখানে ফেল হয়ে যেতে পারে। ওকে, নাও যদি কখনো আমি যদি ফ্যাক্টর সেফটি ইকুয়াল টু 1 ধরে কাজ করি, তাহলে সেক্ষেত্রে কি অলওয়েজ ফেল হবেই, ফেল হওয়ার চান্স বেশি? এই পয়েন্টটা কারো কাছে জানা আছে, ক্লিয়ার? ধর আমার কথা বোঝাতে পারলাম? ফেলিওর ওয়েট আছে সেই ওয়েটেই কাজ করা হবে, ভেরি গুড, সেটাই বলতে চাইছি, হ্যাঁ মানে একদম, এটা একই হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা কি পসিবল কাজ করাটা?
না স্যার, ওটা তো পসিবল না, হাই রিস্ক হয়ে যাবে ওটা। আচ্ছা, কেন কেন হাই রিস্ক হয়ে যাবে? এই ডায়াগ্রাম থেকেও বলতে পারবি? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকেও বলতে পারবি? স্যার আলটিমেট স্ট্রেস যখনই ক্রস করবে ও তো হুম। স্ট্রেন ডেভেলপ করবে, মানে ডিফর্ম করে যাবে। ভেরি গুড। সে ডিফর্ম করলে আলটিমেট স্ট্রেস কোথায় থাকবে? আমি একটা পয়েন্ট ড্র করছি তোদের কাছে। এটা হচ্ছে একটা ইলাস্টিক লিমিট ই, এটা হচ্ছে আপার ইয়েল পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার ইয়েল পয়েন্ট, এটা হচ্ছে একটা প্লাস্টিক লিমিট বা ফ্র্যাকচার পয়েন্ট, আর এটা হচ্ছে একটা আলটিমেট টেনসাইল ইউটিএস পয়েন্ট। আচ্ছা, এবার বল, আমি বলছি তোদের এই ইউটিএস পয়েন্টে কাজ করার জন্য, সো এটা কি কাজ করা পসিবল ইউটিএস পয়েন্টে? না স্যার, এটা তো পসিবল না, কারণ একদম। ওইখান থেকে তো ফেলিওরটা স্টার্ট হবে, মেটালটা তো ডিফর্ম করে। ভেরি গুড, ভেরি গুড। সো এখানে কোত্থেকে ফেলিওরটা স্টার্ট হবে? ফেলিওর অ্যাকচুয়ালি স্যার, ফেলিওর যেটা ডিফর্ম করবে আপার ইয়েল পয়েন্ট থেকে ডিফর্ম করতে শুরু করবে। ভেরি গুড। সো আপার ইয়েল পয়েন্ট থেকে ও ডিফর্ম করতে স্টার্ট করে দেবে। এটা সবার কাছে ক্লিয়ার? এই পয়েন্ট সবার কাছে ক্লিয়ার? যদি কারোর কাছে না ক্লিয়ার থাকে আমাকে বল একবার, যে কেন আপার ইয়েল পয়েন্ট থেকে ফেলিওর স্টার্ট হয়ে যাবে, বা তাকে আমরা ফেলিওর কেন বলছি, আপার ইয়েল পয়েন্ট থেকে কেন তাকে ফেলিওর বলছি, যে কেন ওটাকে আপার ইয়েল পয়েন্টের পর নিয়ে গিয়ে কাজ করতে পারবো না। সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার কিনা? স্যার এটা একবার ক্লিয়ার করে দিন স্যার, ওকে আপার ইয়েল পয়েন্ট। ওকে। সো দেখ, এই ইলাস্টিক লিমিট এই লিমিটটা কি? একটা ইরেজার যদি আমি টানি, যদি ইলাস্টিক লিমিট অব্দি লোড নিয়ে যাই, মানে ইলাস্টিক লিমিট যদি এটাকে ড্র করিস অ্যাজ আ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, ওকে, এই দুটো পয়েন্ট মানে কি? এই পয়েন্টটা মানে এত অবধি যদি কোনো স্ট্রেস ডেভেলপ করি বা ফোর্স দিই এবং এত অবধি যদি তাকে টেনে বাড়াই, ইলংগেশন করি, যদি এই লিমিট অবধি দিয়ে তাকে যদি রিলিজ করি সেই স্ট্রেসটা বা সেই লোডটা, দেন ইট ক্যান ডিফর্ম এগেন টু দ্য ইনিশিয়াল পজিশন। সো ইট ইজ আ সেফ কেস। যদি ইলাস্টিক লিমিটের পর যদি আমি আপার লিমিট অবধি যেতে পারি, আপার ইয়েল পয়েন্ট অবধি, সেই পয়েন্টে গিয়েও সেফ। যদি আমি আপার ইয়েল পয়েন্ট পেরিয়ে যদি কোনো যাই, সেই ক্ষেত্রে দেয়ার সাম এ পার্মানেন্ট ডিফর্মেশন। সো আফটার দ্য আপার ইয়েল পয়েন্ট, after the upper yield point, after the upper yield limit বা upper yield point, the all the material goes to permanent deformation, মানে আপার yield পয়েন্টের পর সে, তাকে যদি আমি আবার কম্প্রেসও করি, সে কিন্তু নিজের জায়গায় ফিরে আসতে পারবে না। তার মধ্যে একটুখানি হলো লেন্থের চেঞ্জেস থেকে যাবে, মানে তার মধ্যে একটা চিরজীবনের জন্য তার কাছে একটা লেন্থের চেঞ্জেস থেকে যাবে, সেটা কোনোদিন আর ফিরে আসতে পারবে না। দ্যাট ইজ আপার ইয়েল পয়েন্ট। স্ট্রেন ডেভেলপ করবে। ভেরি গুড। সবার কাছে জিনিসটা ক্লিয়ার? তার জন্য এটাকে বলা হয় একটা পার্মানেন্ট ডিফর্মেশন। বাট বিলো দ্য আপার ইয়েল পয়েন্ট, যতই আমরা তাকে ইলংগেট করি, কমাই বাড়াই, যতই করি না কেন, তাদের মধ্যে কোনো রকম চেঞ্জেস আসবে না। সে আবার তার ইনিশিয়াল পজিশনে চলে আসতে পারবে, মানে তাদের মধ্যে কোনো রকম পার্মানেন্ট ডিফর্মেশন হবে না। যে ডিফর্মেশন হবে, দ্যাট ইজ আ ইলাস্টিক ডিফর্মেশন। Okay, so below the upper yield point, all the deformation should be elastic deformation. Above the beyond the upper yield point, all the deformation would be permanent deformation. যার জন্য আমরা আপার yield পয়েন্টটাকে এখানে, যে তোরা ফেলিওর স্ট্রেস ধরছিস না, এই আলটিমেট স্ট্রেস ধরছিস না, এই আলটিমেট স্ট্রেস should be upper yield point stress. This one should be upper yield point. মানে আমরা ডিফাইন করে দিচ্ছি আরো মোর ফ্যাক্টর অফ সেফটি। এটা যে ফেলিওর স্ট্রেস বলছিলাম না, ইউটিএস পয়েন্টটাকে, এই ইউটিএস পয়েন্টটাকে যদি তোরা ধরে নিস, দ্যাট আপার ইয়েল্ড পয়েন্ট, তাহলে আমি এই আপার ইয়েল্ড পয়েন্টে পড়ো আরো কিন্তু জায়গা আছে যাওয়ার। মানে যদি তোর ইউটিএস আলটিমেট স্ট্রেস ধরে তোরা কত বললি, 90 এমপিএ, তাহলে এই 90 এমপিএ মানে কোথায়? 90 এমপিএ মানে হচ্ছে এই পয়েন্টটা, 90 এমপিএ। আর আপার ইয়েল্ড পয়েন্টটা মানে কত? দ্যাট ইজ 60 এমপিএ। তাহলে আমি প্রথমেই তাকে ডিফাইন করছি দ্যাট প্লিজ go FOS 1/FOS equal to working stress divide by upper yield stress। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এবার ক্যালকুলেশনটা দেখে নে। যদি আমি বলি যে তার কাছে 60 এমপি নিয়ে সে কাজ করছে, 1/FOS মানে সাপোজ ধর, যদি আমাদের বেশি ধরতে হবে, 1.2 ধরে কাজ করছি, তাহলে হোয়াট শুড দ্য ওয়ার্কিং স্ট্রেস? What should be the working stress? That working stress should be 60 divided by 1.2, that is 60
ইন্টু 10/12, দ্যাট ইজ 50 MPa। আমরা 50 MPa নিয়ে ওয়ার্কিং স্ট্রেসে কাজ করছি, মানে সে 60 থেকেও কম আছে। 60তে পৌঁছালে সে কিন্তু ফেল করবে না। 60 পৌঁছালে সে কোথায় যাবে? আপার রিয়েল পয়েন্ট। তার কাছে 60 থেকে 40 অব্দি এখন, সরি 60 থেকে 90 অব্দি এতটা তার স্পেস আছে যাওয়ার জন্য। বাট আমি তাকে ডিফাইন করে দিলাম যে তুই 60 অব্দি তোর ম্যাক্সিমাম লিমিট, তুই যাবি না 60-র ওপর। বুঝতে পারলি সবাই? আমি তাকে ডিফাইন করে দিলাম যে তুই কিন্তু 5 জনের বেশি লোককে ক্যারি করবি না গাড়ির মধ্যে, বাট সে ক্যারি করতে পারে কত? আপ টু 10%। সে ক্যারি করতে পারে আপ টু 10%, বাট আমি তাকে অলরেডি ডিফাইন করলাম তুই কিন্তু 5 জন পার্সনই ক্যারি করবি না। তুই 5 জন পার্সন যদি ক্যারি করিস তাহলে ফেল হয়ে যাবি। সরি, 5 জন পার্সন যদি ক্যারি করিস তাহলে তুই ফেল হয়ে যাবি। অ্যান্ড তুই যদি 4 জন পার্সন ক্যারি করিস তাহলে তুই সেফ থাকবি। বাট আমি ভেতর জানি যে ও 5 জন পার্সন নিলেও কোনো ব্যাপার নয়, ও যদি 6 জন পার্সনও নেয় তাহলেও সেফ থাকবে, ও যদি 7 জন পার্সন নেয় তাহলেও সেফ থাকবে। যদি 10 জন পার্সন নেয় তবে কিন্তু সে ফেলিয়ার মুখে যেতে পারে, অ্যান্ড যদি মোর দ্যান 10% নেয় তবে কিন্তু তার মধ্যে পুরোপুরি ফেলিয়ার হয়ে যাবে। মানে বুঝতে পারছিস ইন দ্য মিন টাইম এই 5 থেকে 10-এর মধ্যে কতটা হিডেন ভ্যালু থাকে যেটা আমরা বাইরের লোককে দেখাই না। সবার কাছে ক্লিয়ার এই জিনিসটা, কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার? মানে যখন কোনো এই যে 15 আগস্টে বা যখন কোনো র্যালি হয়, একটা রয়্যাল এনফিল্ডে কতজন লোক ক্যারি করে যদি কেউ একটা দেখে থাকিস বল? মোর দেন 8-9% নিয়ে একটা র্যালি করে। 10 জনের কাছে স্যার পুরো তো ওই রয়্যাল এনফিল্ড কি আলাদা করে বানানো হয় ওদের জন্য? তা তো নয়, তাই না? ওই আমরা সেম রয়্যাল এনফিল্ড আমরা যে লোকজন ইউজ করছি 2-3 জন ক্যারি নিয়ে, আবার 10 জন নিয়ে ওটা ক্যারি করা হচ্ছে, তাহলে কি করে সেটা সেফ? বিকজ তার মধ্যে অতটা পরিমাণ ফ্যাক্টরসরি ধরা আছে। দ্যাট ইজ মোর দ্যান 2 times 3 times ফ্যাক্টরসরি তার মধ্যে ধরা আছে। অ্যাজিউম করছি আমি তার মধ্যে অতটা, তার থেকে বেশি ধরা হতে পারে। ওকে, তার জন্য সেফ। বাট আমি কি বলি, ভাই 3 জন নিয়ে তার বেশি নিলে কিন্তু বাইকে ক্ষতি হতে পারে। বাট ইট ক্যান ক্যারি আপ টু 10-20-12%। তার জন্য সে অত লোক ক্যারি করে নিয়ে সেখানে র্যালি দেখাতে পারছে। ক্লিয়ার? সো একটা যে নর্মাল বাসে সিট কটা থাকে? 30 সিট ম্যাক্সিমাম, বা 32 সিট, বাট ওটা ক্যারি করে কত? মোর দ্যান 60-70% ক্যারি করে। কি করে ক্যারি করতে পারছে? আর 30% যদি অ্যাভারেজ ওয়েট ধরে নিই, তা 30 ইন্টু যদি ধরি 80 কেজি করে যদি ধরি, তাহলে কত হচ্ছে? 240 কেজি সে, সরি 2400 কেজি সে ক্যারি করতে পারবে। বাট সে ক্যারি করছে কত? মোর দ্যান 65 লোক ক্যারি করে। অ্যাভারেজ ওয়েট 80 কেজি ধরি, কত ক্যারি করতে পারবে বল? 520 কেজি, সরি 5200 কেজি, মানে প্রায় ডবলের কাছাকাছি, লোককে ক্যারি করে। তো এতটা কি আমরা ডিফাইন করি বাসকে ক্যারি করার জন্য? করি না। বাট আমরা জানি ইন ইন্ডিয়া আমরা যতটা ফ্যাক্টর সেফটি, মানে যতটা আমরা ডিফাইন করা থাকে ওয়ার্কিং স্ট্রেস, তার থেকে বেশি ওরা ক্যারি করে। তার জন্য আমরা এত বেশি হিডেন ফ্যাক্টর সেফটি ধরে থাকি ইন কেস অফ ডিজাইনের জন্য। সবার কাছে ক্লিয়ার ফ্যাক্টর সেফটির কি? বুকিস ভাষা ছেড়ে দে, বুকিস ভাষায় প্র্যাকটিক্যাল ভাষা যদি কেউ বলে তোরা ইজিলি তাকে বোঝাতে পারবি হোয়াট ইজ ফ্যাক্টর সেফটি? পারবি তো? প্র্যাকটিক্যালি বোঝাবো, বইয়ের ভাষাটা মনে থাকে না, এক হপ্তাহ পরে ভুলে যাই। ব্যাস ওটা মনে রাখতে হবে যে ফ্যাক্টর সেফটি ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস বা ফেলিয়ার স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস, এটা মনে রাখতে পারিস, বা উল্টোটা মনে রাখতে পারিস, যে কোনো ইচ্ছা, ফেলিয়ার স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস এইটা মনে রাখতে পারিস, বা ভাইস ভার্সা, ওয়ান বাই ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু ওয়ার্কিং স্ট্রেস বাই ফেলিয়ার স্ট্রেস। অ্যান্ড ফেলিয়ার স্ট্রেস শুড বি আলটিমেট স্ট্রেস বা ইয়েল স্ট্রেস, এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সনের উপর, আমরা কি ধরছি তার উপর, দ্যাট ইজ বাই ফেলিয়ার স্ট্রেস। ওকে, তো এটা ট্রিক করে দিই কি করে মনে রাখবি। যদি নিচে 1/FOS মানে নিচে কি আছে? নিচে এফ আছে, সো এফ এর সাথে এই এফ মেলাবি, এই ফ্যাক্টর সেফটি এফ এর সাথে নিচে কি মেলাবি? ফেলিয়ার স্ট্রেস, আর ওপরে 1 এর সাথে ওয়ার্কিং স্ট্রেস। ক্লিয়ার? এটা মনে থাকবে, ভুলবি না কখন আর। এখানে এই 1/FOS, এখানে এফ মানে এটা ফেলিয়ার স্ট্রেস, এখানে নিচে এফ, সো এখানে নিচে ফেলিয়ার স্ট্রেস। মনে থাকবে আর ভুলবি না। না স্যার, স্যার অ্যাকচুয়ালি একটা মজার জিনিস হলো, আমি ফ্যাক্টর অফ সেফটিটা আপনি যেটা বোঝালেন এটা হিউম্যান বডির ক্ষেত্রেও স্যার জিনিসটা কিন্তু সেমই প্রায়। একদম। কি করে বল একটা? কারণ স্যার ওইটাই মানে অ্যাকচুয়ালি আমি একদিন দেখছিলাম যে জিমের ক্ষেত্রে মানে যারা ওয়েট লিফটিং করে বা করে, ওরা বলছে যে প্রত্যেক সপ্তাহে ওয়েট বাড়াতে। এবার যখনই কোনো পেশিতে ওয়েট বাড়াচ্ছে তার মানে কি তখন পেশিটা মাইক্রো ফ্র্যাকচার হচ্ছে, তারপরেই সেই পেশিটা আরো গ্রোথ বের হয়ে যাচ্ছে পেশিটার। আর যদি সে এখানেও স্যার মানে ওটাই একদম কারণ 10 কেজি লিমিট, এবার যখনই সে 20 কেজির কাছে তুলছে, মানে তার লিমিট আছে স্যার 50 কেজির কাছে, কিন্তু সে 20 কেজি তুলছে তখন ফ্র্যাকচার হচ্ছে, তারপর গ্রোথ হচ্ছে। ভেরি গুড, মানে ব্যাস
আর একদম। সো তুই যদি একেবারে যদি একদিনে 100 কেজি তুলে নিস তাহলে কি হবে তোর? তখন তো স্যার ব্রেকডাউন হয়ে যাবে, মাসেল মানে ফ্র্যাকচার হয়ে যাবে। নিতে পারবে না। যখন তার লিমিটটা 50 কেজির কাছে, সে 20 কেজি অবধি তুলছে, সেটা ঠিক আছে। একদম 20 কেজি অ্যাবাভ গেলে তখনই ওটা রিস্ক হয়ে যাচ্ছে। একদম। বাট অনেক দিন ধরে যে 10 বছর ধরে যে 20 কেজি করে তুলে আসছে, সে কিন্তু একটা দিন পর সে 50 কেজি তুলতে পারবে, কারণ তার মধ্যে সেই পরিমাণ মাসেল ডেভেলপ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। একদম, ভেরি গুড। সো এটা হচ্ছে কনসেপ্ট ফ্যাক্টর সেফটি। খুব ভালো লাগলো, তোরা সবাই ভালো করে বুঝতে পেরেছিস। সো নাও এখান থেকে আরো কটা পয়েন্ট বলি। সো এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবি, কিন্তু এটা একটা ভালো ট্রিকের পয়েন্ট বললাম। এই ট্রিকের মধ্যে ভালো করে মনে রাখিস যে নিচের এফ মানে এখানে ফেলিয়ার সেফটি। যাদের বুকিস ভাতা মনে রাখতে খুব অসুবিধা হয় তাদের ক্ষেত্রে, আর যাদের মনে রাখতে অসুবিধা হয় না তাদের ক্ষেত্রে তো চল কোনো ব্যাপার না, তারা সবই পারবি। নেক্সট, হোয়াট ইজ আ ফ্যাটিক? হোয়াট ইজ আ ফ্যাটিক? আমরা লোকে কথায় কথায় বলি যে বহুত ফ্যাটিক হয়ে যাচ্ছে, বহুত স্ট্রেস হয়ে যাচ্ছে, বহুত ওভার স্ট্রেস হয়ে যাচ্ছে। এই ফ্যাটিক কথাটা কোত্থেকে আসছে? স্যার আমার ভাষায় বলবো, হ্যাঁ বল। লোহার ক্লান্তি। লোয়ার ক্লান্তি। আরো একটু ডিফাইন কর। ক্লান্তি মানে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লান্তি মানে কিরকম ভাবে? একদিনে ক্লান্তি, 10 দিনে ক্লান্তি, 100 দিনে ক্লান্তি, কিরকম ভাবে ক্লান্তি? লোহাটাকে করা হয়, হুম, তার মধ্যে স্ট্রেস ডেভেলপ হতে 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 একটা সময় পর সে আর স্ট্রেসটা নিতে পারে না। একদম আহ, সেটাকেই ক্লান্তি বলে, মানে বইয়ের ভাষা আমার মনে। একদম, ওটাই ওটাই তুই যেটা বলছিস ওটাই। তোরা যতটুকু জানিস। পরীক্ষার হল থেকে বেরোনোর পর বইয়ের ভাষা মাথা দিয়ে বেরিয়ে যায় অটোমেটিক্যালি। না, এটা তো মনে রাখতে হবে না, কিছুদিনের জন্য তো মনে রাখতে হবে। ফ্যাটিক মানে কি? তোরা যেটা বললি একদম প্র্যাকটিক্যালি ওটাই ফ্যাটিক মানে, যে ধীরে 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 লোড নিতে 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 একদিন পর সে ব্রেকডাউন হয়ে যাবে। তোদেরও যদি কেউ কন্টিনিউয়াসলি খুব চাপ দিতে থাকে, আজকে একটু বেশি চাপ, তারপর চাপ দিতে থাকে, ওকে, সো একটা দিন পর তোরা ব্রেকডাউন হয়ে যাবি, পুরো ভেঙে পড়বি। কেন? ওই ভেঙে পড়ার জিনিসটাকে বলা হয় ফ্যাটিক। সো বইয়ের ভাষা কি বলছে? দ্যাট ফ্যাটিক ইজ আ নাথিং বাট ফেলিয়ার অফ আ মেটেরিয়াল। ফ্যাটিক ইজ নাথিং বাট আ ফেলিয়ার অফ আ মেটেরিয়াল, failure of a material under repeated or fluctuating stress, under repeated or fluctuating stress, তার কারণে ফেলিয়ারটা হয় তাকে বলা হয় ফ্যাটিক ফেলিয়ার। ওকে, তার কারণে যে ফেলিয়ারটা হয় তাকে বলা হয় ফ্যাটিক ফেলিয়ার। সাপোজ অনেকে দেখবি এরকম একটা ছোট, আমরা ছোটবেলায় দেখে এসেছি আমাদের বাবা কাকাদের, যে একটা বড় ধর টিনের কিছু আছে, টিনের লোহার পাতলা, একদম পাতলা সিটের কিছু আছে, তাকে হাতের সামনে ব্রেক করার মতো কিছু নেই, তাকে বাবারা ব্রেক করার মতো কিছু পাচ্ছে না, তাকে কি করে ব্রেক করবে? তো এখানে একটা হাত দিয়ে তাকে এই যেখানে ফিক্সড করলো, ধরলো গ্রিপ করে, আর ভাঁজ একবার খুলে আর করে 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 তারপর ব্রেক করো। ভেরি গুড। এই ভাঁজ খুলছে আর করছে, এটাকে তার জন্য কি হচ্ছে? তার মধ্যে কি অ্যাপ্লাই করছি? একটা স্ট্রেস ডেভেলপ হচ্ছে ওর মধ্যে। হ্যাঁ, তার আগে আমরা কি আহ, কি অ্যাপ্লাই করছি তার মধ্যে? এটা কি ভাঁজ করছি বারবার? এটা তো স্যার মধ্যিখান থেকে ওই ফ্ল্যাকচুয়েট করছে, করতে 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 এক সময় ভেঙে যাবে ওটা। লংগেচুয়াল স্ট্রেস। এরকম একটা অ্যাপ্লাই করছি বারবার, একটা ওইভি আকারে অ্যাপ্লাই করছি কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার একবার ম্যাক্সিমাম, একবার মিনিমাম, আবার একবার ম্যাক্সিমাম, একবার মিনিমাম, একবার হ্যাঁ ম্যাক্সিমাম, একবার মিনিমাম, এরকম টাইপ কিছু অ্যাপ্লাই করছিলাম, তাই তো অ্যাপ্লাই করছিল। হ্যাঁ দ্যাট ইজ নাথিং বাট একবার টেনশন, একবার কম্প্রেশন, একবার টেনশন, একবার কম্প্রেশন, একবার টেনশন, একবার কম্প্রেশন। ওকে, সো একবার ওপর দিকে নিয়ে যাচ্ছে পুল করে, একবার পুশ করে নিচের দিকে নিয়ে আসছে, একবার টেনশন, একবার কম্প্রেশন, টেনশন কম্প্রেশন, টেনশন কম্প্রেশন ইন টার্মস অফ এই অ্যাক্সিসের এগেনস্টে বলছি, নট এই অ্যাক্সিস এগেনস্ট, এটা এখানে বলছি না, আমি ওপরের অ্যাক্সিস এগেনস্টে বলছি। একবার তাকে টুইস্ট করছে, ছাড়ছে, টুইস্ট করছে, ছাড়ছে, বা বলতে পারি একবার বেন্ড করছে, একবার বেন্ডিং করছে, একবার ছাড়ছে, বেন্ডিং করছে, ছাড়ছে, বা আপার বেন্ডিং, লোয়ার বেন্ডিং, আপার বেন্ডিং, লোয়ার বেন্ডিং, অ্যান্ড একটা সময় পর জিনিসটা ভেঙে যাচ্ছে। তার জন্য কোনো রকম তাকে ব্রেক করার জন্য কোনো রকম যন্ত্র দরকার নেই। তাকে আমরা কি উপায় ভাঙলাম, তাকে যে উপায় তাকে ফেল করলাম সেটা হচ্ছে ফ্যাটিক। তাকে আমরা একবার সেই লোডটাকে না দিয়ে ডিফাইন করলাম 10 টাইমস আর 20 টাইমস লোডটা দিয়ে, দ্যাট ইজ কল্ড রিপিটেড লোড দিলাম, এন্ড দ্যাট ইজ কল্ড ফ্যাটিক স্ট্রেস। সহজে ফ্যাটিক স্ট্রেস ক্লিয়ার? একদম স্যার। ভেরি গুড। নাও হোয়াট ইজ দ্য এন্ডুরেন্স লিমিট? হোয়াট ইজ দ্য এন্ডুরেন্স লিমিট? এটা সবাই নতুন নতুন শুনছিস, কেউ জানবি না হয়তো, তাই তো? এটা জানি না স্যার। একদম। এন্ডুরেন্স লিমিটটা কি? দেখ, এন্ডুরেন্স লিমিট হচ্ছে এমন একটা সায়েন্টিফিক একটা লিমিট
এটা হচ্ছে একটা শুধুমাত্র এটা মনে রাখলাম আপাতত অ্যাভারেজ স্ট্রেস বলা এটাকে, স্ট্রেস অ্যাম্পলিটিউডও বলা হয় বা অ্যাভারেজ স্ট্রেস বলা হয়। স্ট্রেস অ্যাম্পলিটিউড লিখে রাখছি, এটাকে লিখে রাখছি নাম্বার অফ সাইকেল এন। সো একটা সায়েন্টিফিক ওয়েতে একটা গ্রাফ তৈরি করা হয়েছে ফ্যাটিকের জন্য, যেই গ্রাফটায় বলা হচ্ছে যদি আমি ফ্যাটিক স্ট্রেসটা এরকম একটা স্ট্রেসে নিয়ে আসি, এরকম একটা পর্যায়ে বা এরকম একটা লিমিটে নিয়ে আসি, যেই লিমিটে নিয়ে আসার পর তার মধ্যে আমি যতই ইনফাইনাইট টাইম অফ সাইকেল চালাই না কেন বা লোড অ্যাপ্লাই করি না কেন, ওটা ফেল হবে না। সো এন্ডুরেন্স লিমিটটা হচ্ছে এমন একটা স্ট্রেস লিমিট যেখানে আমি তার মধ্যে যত কাজ করি না কেন সেটা একটা ইনফাইনাইট টাইম অবধি তার মধ্যে কোনো রকম তার ফেল হবে না, সেটা আনলিমিটেড লাইফ টাইম পেয়ে যাচ্ছে এন্ডুরেন্স লিমিট, নাথিং বাট একটা আনলিমিটেড লাইফ। ওকে, সো দ্যাট ইজ কল্ড দ্য এন্ডুরেন্স লিমিট, মানে হচ্ছে তার ম্যাক্সিমাম লিমিট। সো এন্ডুরেন্স লিমিট কোথায় ডিফাইন করছে, দ্যাট দিস ইজ দ্য গ্রাফ, মানে একটা টাইমে এই গ্রাফটার শেষটা কমতে 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 এমন একটা জায়গায় চলে এলো, তারপর আমি এটা এটা হচ্ছে ডিফারেন্ট নাম্বার অফ ডিফারেন্ট সাইকেল, মানে এটা সাপোজ ধর এটা 10⁻³ সাইকেল, 10⁻6 সাইকেল, এরকম করে যদি এটা ধর মিলিয়ন অফ সাইকেল নিয়েই যাই, মানে 1000 মিলিয়ন অফ সাইকেল যদি নিয়ে যাই, সেক্ষেত্রে তার মধ্যে কোনো রকম স্ট্রেসে কোনো রকম চেঞ্জেস ঘটবে না, সেই স্ট্রেসটা কন্টিনিউসলি একই স্ট্রেসে চলতে থাকবে। অ্যান্ড দিস স্ট্রেস ইজ কল্ড দ্য এন্ডুরেন্স লিমিট। This stress is called the endurance limit. স্যার হুম, তাহলে কি এন্ডুরেন্স লিমিটে ফ্যাটিক লিমিটটাকে মানে ক্যান্সেল হয়ে যায়? তখন আর কোনো ফ্যাটিক স্ট্রেস হবে না। একটা সার্টেন পিরিয়ডের পর ফ্যাটিক স্ট্রেস ডেভেলপ হয়, হ্যাঁ ফ্যাটিকটা মানে তাই, হ্যাঁ কিন্তু তার মানে এন্ডুরেন্স লিমিট মানে হ্যাঁ। সেই লোহাটা জীবনেই ফ্যাটিক ডেভেলপ করবে না। না, বাট তাকে আমাকে কিন্তু এই স্ট্রেস লিমিটের মধ্যে কাজ করাতে হবে, এর বাইরে যেতে গেলে হবে না। তাকে আমাদের হ্যাঁ, কোনো রকম পদ্ধতিতে আমি যাই করে আনি না কেন, যখন আমি এন্ডুরেন্স লিমিট ডেভেলপ করিয়ে দিলাম, তার মানে ওর মধ্যে ফ্যাটিক আর জীবনে আসবে না। হবে না, ওর মধ্যে আর কোনো রকম ফেলিয়ার আসবে না, তাকে যদি নাম্বার অফ যত সাইকেল অবধি চালান না কেন। এটা হচ্ছে মেন কথা। ওকে, সো দ্য ম্যাক্সিমাম লেভেল or stress that a material can withstand মানে সহ্য করতে পারে, the material can withstand for an infinite number of cycle without failing, that কথাটা মেন, উইথাউট ফেলিং, ফেল করবে না, উইথাউট ফেল ছাড়া সেটা ইনফাইনাইট নাম্বার অফ সাইকেল অবধি যেতে পারবে। বাট তার সেই লেভেলটা কোথায় হতে হবে, এই ম্যাক্সিমাম লেভেল অফ স্ট্রেস, এটাকে বলছি আমরা এন্ডুরেন্স লিমিট। সব আছে ক্লিয়ার? তমজিৎ, নির্ঝর, অঙ্কুর, আছিস সবাই? স্যার আপনার এন্ডুরেন্স লিমিটটা মানে এটা তো স্যার ইঞ্জিনের ক্ষেত্রেও টেস্ট করে তো এন্ডুরেন্স টেস্ট আমরা অলওয়েজ যে কোনো যদি ডিজাইন করি, সবকিছু ডিজাইন করি একটা সবকিছু একটা ফ্যাক্টর অব্দি কাজ করে। সো আমরা ফার্স্ট অফ অল এন্ডুরেন্স লিমিটটা সবসময় দেখা হয় না, যে ক্ষেত্রে ধর কোনো একটা মেশিন কন্টিনিউয়াসলি, ধর একটা মেশিনের নাম বল, যে একটা ধর কোনো প্লাস্টিক বক্স তৈরি করছে, সেটা সারাদিন 24 আওয়ার্স সেই মেশিনে চলে। সো সেই মেশিনের কোনো পার্ট যখন আমরা ডিজাইন করি, সেই মেশিনটাকে ওই এন্ডুরেন্স লিমিট যেতে পারবে অতটা লিমিট অবধি আমরা তাকে রাখি, তার বেশি অবধি স্ট্রেস ডেভেলপ করতে দিই না, কারণ সে 24 আওয়ার্স ইন্টু 30 ডেজ অবধি চলে কন্টিনিউয়াসলি। সো তোর কথা অনুযায়ী সেই মেশিনের পার্টস, যে কোনো পার্টসগুলোকে আমরা এন্ডুরেন্স লিমিটে অবধি রাখি। বাট তাও কি হয়, তাও তার মধ্যে কোনো একটা পার্টসে ব্রেক ঘটে। কেন ঘটে? কারণ তার মধ্যে ডিফাইনেবল লোডিং কন্ডিশন এসে যায়। আমরা যে পরিমাণ লোডিং কন্ডিশন ধরে আমরা টেস্ট করি বা ডিফাইন করি বা ক্যালকুলেশন করি, তার থেকে বাহ্যিক আরো ডিফাইনেবল লোডিং কন্ডিশন সেই মেশিনের মধ্যে চলে আসে, তার জন্য সেটা ব্রেক ঘটতে পারে। ক্লিয়ার? আদারওয়াইজ তো কোনো মেশিনের লাইফ সাইকেল একদম পুরো আনলিমিটেড লাইফ হতে পারে, সেই মেশিন কোনোদিন কেনার পর ব্রেকই হবে না, সেটা কখনো হয় না। সেই মেশিনটা কোনো একটা টাইম পর ব্রেক হতে পারে, ব্রেক হয়ে যায়, বিকজ তার মধ্যে আমরা টুল রুমের মধ্যে যেই কেসে তাকে লোড কেস টেস্ট করি, প্র্যাকটিক্যালি সেই লোড কেস সেটা বাইরে অ্যাপ্লাই করা হয় না, বা ওয়ার্কাররা সেই লোড কেস অ্যাপ্লাই করে না, তারা র্যান্ডামলি যা হোক ভাবে তাকে নিয়ে কাজ করে। বুঝতে পারলি? বুঝতে পারলাম স্যার। ওকে, সো যেমন ধর একটা কথা বলি, একটা পার্কে ধর দোলনা আছে। সো দোলনাকে যদি কেউ নর্মালি যেরকমভাবে দোলনা ডিজাইন করা হয়, যদি কেউ বসে নর্মালি এরকমভাবেই খুব ম্যাক্সিমাম লিমিট
এখান থেকে এত অবধি গেল, আবার এখান থেকে এত অবধি গেল, এরকম করে রেগুলার 10 বছর অবধি যদি দোলনাকে এভাবেই চালায়, দোলনাটার মধ্যে কোনো রকম ব্রেকডাউন আসবে না। বাট কিছু কিছু পাগল বাচ্চা আছে সেই দোলনাটাকে চেষ্টা করে এভাবে উল্টো দিকে নিয়ে আবার ঘোরাবে। তো সেক্ষেত্রে তো একটা টাইম পর যদি আমি চেষ্টা করতে থাকে 5 বছর 10 বছর ধরে, একটা টাইম পর দোলনাটার মধ্যে ব্রেকডাউন এসে যাবে। সো এর হচ্ছে এক্সটার্নাল একটা আনসার্টেনিটি লোড। ওকে, এই লোডগুলো হচ্ছে আমরা ডিফাইন করি না কোনো লোড কেসের জন্য, বা এই লোড কেসগুলো এই দোলনাটার জন্য সুইটেবল কেস নয়। এর জন্য সুইটেবল কেস কি? এর জন্য সুইটেবল কেস একটা ম্যাক্সিমাম ডিগ্রি ওহো হ্যালো, শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ওহো, আমি ভাবলাম হয়তো আবার হয়ে গেল, হ্যাং করে গেল। ওকে ওকে ওকে। সো যারা যারা আগে আছিস তারা জানিস কতটা হ্যাং করে, হয়তো আবার রিস্টার্ট করতে হবে। চল। সো ওকে, হ্যাঁ সৌরভ দেখেছি, আছে আছে। সো লাইক ইন কেস অফ যেরকম আমি বললাম নাকরদোলা, নর্মাল যে পার্কে যে দোলনা আছে সেটা কেন নর্মাল ফেভারেবল কেস কোনটা? তাকে একটা ম্যাক্সিমাম ধর এই লেফট সাইডে 30 ডিগ্রি বা রাইট সাইড 30 ডিগ্রিতে যদি তাকে যদি দোলন দিই সেক্ষেত্রে সেটা সেফ। বাট তাকে যদি কেউ চেষ্টা করে তাকে 90 ডিগ্রি অব্দি নিয়ে যাবে, সেক্ষেত্রে সেটা আনফেভারেবল কেস। সো সেই আনফেভারেবল কেস আমরা তাকে সলভ করি না ডিজাইন করার সময়, তাকে আমরা ফেভারেবল কেস ধরে সলভ করি। সো এরকম কেস হয় মেশিনের ক্ষেত্রে। মেশিনের ক্ষেত্রে তাকে একটা মানে একটা উল্টো পাল্টা আমরা লোড কেসটাকে ডিফাইন করি, যার জন্য সে সে সাস্টেন করতে পারে না এবং সে ব্রেকডাউন করে বা ফেলিয়ার হয়। ওকে, সো জাস্ট আমি ওয়েট করতো, এটা কেন আসছে না? আচ্ছা চল, এটা হ্যাং করে গেছে। আচ্ছা, সবার কাছে কোনো ডাউট থাকলে বল এটার উপর। না স্যার ঠিক আছে। ওকে, সো নেক্সট পয়েন্ট, স্ট্রেস কনসেন্ট্রেশন। হোয়াট ইজ দ্য স্ট্রেস কনসেন্ট্রেশন? আমাকে এটা অফ করতে হবে, একটু ওয়েট করতো। রেকর্ডিং বল। সো হোয়াট ইজ দ্য স্ট্রেস কনসেন্ট্রেশন, কি বলবো? হোয়াট ইজ দ্য স্ট্রেস কনসেন্ট্রেশন, কি বলবো বল? মানে কোনো একটা জায়গায় স্ট্রেস হঠাৎ করে একজোড়ো হয়ে গেছে, তাকে বলছি স্ট্রেস কনসেন্ট্রেশন। সো এটা আমি দেখতে পাবো একটা ধর ধরুন একটা ব্রিজে হচ্ছে, ধরুন ব্রিজের একটা দিকেই গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে আর একটা দিক ফাঁকা রয়েছে কোনো কারণে ব্লকিং এর কারণে, তো একটা বিমের উপরে পুরো লোডটা পড়ে গেল। হ্যাঁ পড়তে পারে, সেটাকে একটা সেই কেস অনুযায়ী ডিফাইন করা হয়, ডিজাইন করা হয়, সেটা কোনো স্ট্রেস কনসেন্ট্রেশনের মধ্যে পড়ছে না, আমি ডিফাইন করছি আলাদা করে, ওটা নয়। সার্টেন কিছু ন্যাচারাল ক্যালামিটি যেমন আর্থকুয়েক বা কিছু, এটার কারণে কোনো সময় কোনো পয়েন্টে স্ট্রেস ডেভেলপ করে যাওয়াটাকে স্ট্রেস কনসেন্ট্রেশন হিসেবে কনসিডার করা যেতে পারে। না, সেটাকে আমরা একটা কনসিডার করছি, ওরম ওরম কোনো ব্যাপারটাকে স্ট্রেস কনসেন্ট্রেশন বলা হয় না, ওটা একটা র্যান্ডম কেস, ওটাকে বলা হয় না, সেসব কেস পরে আসবো। সো স্ট্রেস কনসেন্ট্রেশন মানে ধর ধর একটা র্যান্ডম একটা সিম্পল একটা ফিগার, একটা প্লেট, তো সাডেনলি একটা জায়গায় হঠাৎ করে যদি একটা নচ ক্রিয়েট করে দিই, তো তারপর যদি এখান থেকে লোড অ্যাপ্লাই করি আর আর এই জায়গাটা যদি ফিক্স করি, আর আরেকটা যদি প্লেট নিই যেটা পিওরলি একটা স্ট্রেট ফ্ল্যাট প্লেট, এখানে যদি লোড অ্যাপ্লাই করি, কোনটায় আগে, কোন দিক থেকে আগে বেশি স্ট্রেস, কোনটায় ব্রেক করবে আগে, কোন জায়গাটা ব্রেক করার চান্স থাকবে বেশি, আন্দাজে বলতে পারবি একটা? জাস্ট গেস কর। নচ করা আছে ওই জায়গাটা থেকে ব্রেক করে দেবে, ভেরি গুড। কেন? ওয়েট হয়ে যাবে। কারণ স্যার এর তো যে পুরো প্লেটটায় তো স্যার স্ট্রেসটাকে ডিভাইড করে দিচ্ছে। ভেরি গুড, ওর তো সাডেনলি যেখানটা নচ করা আছে ওই জায়গাটায় গিয়ে স্ট্রেসটা এক জায়গায় গিয়ে পড়ছে যখনই বেন্ডিংটা হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। সো তোর কথা অনুযায়ী আমি ওটাকে একটা বুকিশ ভাষায় লিখছি, দ্যাট স্ট্রেস কনসেন্ট্রেশন ইজ নাথিং বাট হোয়েন a machine part has a sudden change
has a sudden change in a cross section like a hole, comma notch, comma sharp shoulder, then the stress bunches up at that point. Bunches up at that point. দেখ তোরা যেটা জানিস কোনো ভুল জানিস না কিন্তু, সেটাকে আমি বুকিশ ভাষায় লিখলাম তোদের কথাটাকেই। সবার কাছে ক্লিয়ার? এটা স্যার ওই অঙ্কের ভাষায় সিম্পলি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই হ্যাঁ, তো কমবে ততই ফোর্সটা একই ভেরি গুড, স্ট্রেস ডেভেলপ করতে ভেরি গুড, ভেরি গুড। সো এখানে আমরা কি ধরবো? এখানে কি ধরবো? ফোর্স আপন এরিয়া। এখানে এরিয়াটা কত? দ্যাট ইজ সাপোজ A1, আর এখানে কত ধরবো? Suppose force upon area, and that is suppose A2. So we can say that area 1 is more than A2. তাই তো তোর কথা অনুযায়ী? So sigma equal to কত হবে? Sigma 1 equal to F1 by A1 and sigma 2 equal to F2 by A2 বা F by A2. So যত আমাদের এরিয়া কমবে তত কি হবে? স্ট্রেস বাড়বে, আর যতখানে এরিয়া বাড়বে তত স্ট্রেস এখানে একটু কম হবে, তাই তো? যত এরিয়া কমবে তত স্ট্রেস বাড়বে। সো ওই ফান্ডা থেকেও তোর ক্লিয়ার, ওই ফান্ডা থেকেও এটা বলতে পারিস। সো যে কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জেস আমরা কিন্তু স্ট্রেস ঘরে ডেকে আনছি, যে কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জেস। সো আমরা কি করবো? অলওয়েজ যে সাডেন যে চেঞ্জেসগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করবো করার জন্য, হাইড করার জন্য। ওকে, মানে ধর কোনো একটা জায়গায় ডিজাইন করছিস, এবার সাডেন একটা ব্রেক, একটা প্লেট সাডেন একটা ব্রেক। So this is a better design or this is the better design? That one is a better design or two is a better design? কোনটা ভালো করে স্ট্রেস ফ্লো করবে? বাট এটা ডিপেন্ড করবে যে কোন দিক দিয়ে ফোর্স কেমন অ্যাপ্লাই হচ্ছে। দেখুন এটা ধর, এটা দুটোই সিমিলার, দুদিকে সেম আছে, এদিকে অ্যাপ্লাই কর বা এদিকে অ্যাপ্লাই কর, কোন দিকে স্ট্রেসে ভালো ফ্লো করতে পারে? বাট আমার মনে হয় বেটার হবে 2 নম্বরটা। একদম, অভিমুখটাকে চেঞ্জ করতে মানে অ্যারোটাকে চেঞ্জ করাটা চাপের। একদম। এখান থেকে যদি স্ট্রেসটা আসে, সেই স্ট্রেসটা এখান থেকে আস্তে আস্তে হঠাৎ করে ব্রেক করে অনেক মানে অনেক তাকে রেজিস্ট করছে স্ট্রেসটাকে মানে ফ্লো করার জন্য। বাট এখানে স্ট্রেসটা ফ্লো করার জন্য অতটা রেজিস্ট্যান্স পাচ্ছে না, ইজিলি স্ট্রেসটা এখান থেকে ফ্লো করে যাবে, বুঝলি? সো তার জন্য সেকেন্ড ডিজাইনটা ইজ আ বেটার ডিজাইন। সো এই ক্ষেত্রে আমরা এর কজ বা রেমেডিস কি লিখতে পারি এই স্ট্রেস কন্ডিশনের জন্য? সো এর মেন কজেসটা কি? মেন কজেস হচ্ছে সেই সেম হোল অ্যান্ড নচেস, এইগুলো হচ্ছে মেন কজেস। এগুলো আমরা যত অ্যাভয়েড করবো তত ভালো। হোল, নচেস বা কিওয়েস বা পুওর সারফেস ফিনিশ, and that all are the causes. And what is the remedies? মানে কিভাবে আমি থেকে ডিলেট করতে পারি দিস স্ট্রেস কনসেন্ট্রেশন? দ্যাট ক্যান বি ইউজ গুড ফিলেটস বা রাউন্ডেড কর্নার্স, মানে যেটা আঁকলাম এক্ষুনি ফিলেটস, অর এটাকে ব্যাকেটের মধ্যে দেখতে পারি, দ্যাট ইজ এ রাউন্ডেড কর্নার্স and gradual transition or extra relief notches. Okay, so that is the stress concentration main remedies. Next point, another point is তোদের মেনশন করা আছে একটা একদম ফার্স্ট বেসিক ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারের মধ্যে, there is a one is a creep. কেউ বলতে পারবি what is a creep? What is a creep? ক্রিপ কি? আচ্ছা, এটা কি মানে এটা একটা ওয়ান টাইপ অফ ফেলিয়ার, তো এটুকু সবার কাছে আইডিয়া আছে ক্রিপটা কি? ওয়ান টাইপ অফ ফেলিয়ার। আচ্ছা, ক্রিপ হচ্ছে লাইক ওয়ান টাইপ অফ একটা অনেক ধীর গতি অ্যান্ড প্রোগ্রেসিভ পার্মানেন্ট ডিফরমেশন। সো এই ক্রিপটা আমি এটা জাস্ট পরে আরো ভালো করে ডিফাইন করবো, এখন জাস্ট এটা সিম্পলি ওয়েতে ডিফাইন করছি। সো দিস ইজ আ গ্রাফ অফ আ ক্রিপ ফেলিয়ার, যেখানে লাইক দিস, মানে যদি এটা ধরিস প্রথম 10টা বছরে ভাগ করিস, একটা ক্রিপ ফেলিয়ার অনেক লং টাইম ধরে একটা ফেলিয়ার হয়, নাথিং বাট একদিন দুদিনে একটা ফেলিয়ার হয় না। ওকে,
সো একটা 10 বছর 15 বছর ধর পর একটা ফেলিয়ার আসে। সো সাপোজ ধর যদি এটাকে একটা টাইম ধরিস, ইনিশিয়াল, এটাকে বলা হয় ইনিশিয়াল স্টেজ, এটাকে বলা হয় মিডিয়াম স্টেজ, আর এটাকে বলা হয় থার্ড স্টেজ, লাস্ট স্টেজ। সো এই ফার্স্ট স্টেজটা ধর সাপোজ 3 ইয়ার্স, অ্যান্ড এই লাস্ট স্টেজটা 3 ইয়ার্স, এর মাঝখানে যে টার্মটা থাকে সেটা লংগেস্ট ইয়ার থাকে। ওকে, এটা একটুখানি হবে, একটুখানি ওপর দিকে বাড়বে, ঠিক আছে। এই যে টাইমটা থাকে না, এই টাইমটা অনেকটা লেন্দি টার্ম, সেকেন্ড স্টেজটা, এই টাইমটা মেনলি ওর লাইফ স্প্যানটা থাকে। ওকে, সো পুরো লাইফ স্প্যানটা ও সেকেন্ড স্টেজে অবধি ভ্যারি করে। যখন সে থার্ড স্টেজে পৌঁছে যায় ক্রিপটা, তখন তার মধ্যে মোটামুটি ফেলিয়ার আসা শুরু হয়ে যায়। ওকে, সো ক্রিপটা কি, ক্রিপটা হচ্ছে স্লোলি এবং প্রগ্রেসিভ পার্মানেন্ট ডিফরমেশন। সো এখানে একটা মেন প্যারামিটার খুব বেশি ভূমিকা পালন করে ক্রিপ ফেলিয়ারের জন্য, দ্যাট ইজ আ টেম্পারেচার। ওকে, যত টেম্পারেচার ডিফাইন হবে, টেম্পারেচার যত হবে, বল। কোরোশন, কোরোশনের জন্য কোনো লোড কাজ করছে না, এখানে একটা লোড কাজ করতে হবে। ওকে, মানে একটা রিয়াকশন, একটা কেমিক্যাল রিয়াকশন, ওটা এয়ার এবং আয়রনের উপর একটা রিয়াকশন কাজ করছে। হ্যাঁ, ওটা রিয়াকশন। হ্যাঁ, সো তুই এটা বলতে পারিস যে ধর কোন একটা প্লেটের ওপর তুই যদি এটা কোনো পাথর বা কিছু রেখে দিস আপ টু 10 বছর অবধি, তাহলে কি দেখতে পাবি, এই প্লেটের মধ্যে একটা ডেপথ, এরকম একটা গর্ত তৈরি হবে। ওকে, কেন? কারণ সে একটা স্লোলি এবং প্রোগ্রেসিভ ডিফর্মেশন তৈরি করছে প্লেটের মধ্যে। সো দ্যাট ইজ আ ক্রিপ ফেলিয়ার, এটা বলতে পারিস। বা কোনো একটা যদি দেখিস, কিরাম বলবো, একটা এক্সাম্পল কি ওটা মনে কর, একটা জায়গায় কন্টিনিউ জলের ফোঁটা পড়তে 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 থাকলে সেই জায়গাটা আস্তে আস্তে গর্ত হয়ে যায় মাটির কোনো একটা জায়গায়। ভেরি গুড, ওটাও একটা ওয়ান টাইপ অফ ক্রিপ বলতে পারিস। বা কোনো একটা ল্যাম্পপোস্টের মধ্যে ল্যাম্পপোস্টটা একটা পয়েন্ট থেকে ঝোলানো আছে, একটা স্ট্যান্ড থেকে যে ঝোলানো আছে ল্যাম্পপোস্টটা, লাইক দিস ওয়ান, এটা এখান থেকে একটা লোড ঝোলানো আছে, লাইটের লোড। সো এই লাইটের লোডটা কিন্তু খুবই নগণ্য লোড, মানে 1 কেজির থেকে কম লোড। বাট আফটার 15 ইয়ার্স পর এই পোস্টটা কিন্তু চেঞ্জ করতে হবে, তাহলে সে ফেল করে যাবে। কেন ফেল করবে? বিকজ এই 1 কেজি লোডটা ধীরে ধীরে বিকজ অফ টেম্পারেচার, বিকজ অফ কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ লোডের জন্য, তারা এখানে একটা স্লোলি এবং প্রগ্রেসিভ একটা ডিফর্মেশন ক্রিয়েট করবে এই জন্য, যার জন্য এখান থেকে ব্রেন হয়ে যাওয়ার চেষ্টা করবে, ব্রেক হওয়ার চেষ্টা করবে। ওকে, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্রিপ ফেলিয়ার। সো ক্রিপ ফেলিয়ার সম্বন্ধে 2 লাইন লিখে নে। স্যার একটা কথা বলি, বলছি তার মানে ছোট করে যদি বলি, আপনার থেকে যেটা বুঝলাম আমি, যে ক্রিপ ফেলিয়ারটা বেসিক্যালি ওই ফ্যাটিগের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, বলতে পারিস ক্রিপ ফেলিয়ারটা ফ্যাটিকের সাথে না। ফ্যাটিকটা কি, ফ্যাটিকে পুরোপুরি ফ্যাটিকের সাথে বলতে পারিস না, কারণ ফ্যাটিকের সাথে টেম্পারেচার কোনো রকম ইফেক্ট করে না। না পুরোপুরি না, বাট কিছুটা থাকবে, কারণ ফ্যাটিক মানে একটা সময়ের পর ও যে মানে স্টেজ ডেভেলপ হতে হতে যে ডিফরমেশনটা হলো, হ্যাঁ সেটাই তো ক্রিপ, যেটা না 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 না, তো ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। ফ্যাটিক মানে হচ্ছে যেখানে আমরা একটা রিপিটেড লোড মানে দ্যাট লোড শুড বি ইন আ লাইক দিস ওয়ে, repeated load, and creep load should be in a single way, like a straight way. এই লোডটা কোনো চেঞ্জ হবে না, এই লোডটা একটা সিঙ্গেল লোড থাকবে, লোডটার কোনোতে কোনো রকম রিপিটেশন আসবে না। এই লোড মানে কি হিট লোড অনলি? নট হিট লোড, এই হিট নর্মাল টেম্পারেচার থাকবে, টেম্পারেচারটা মেনলি ওকে বাড়ানো বা কমানোর জন্য চেষ্টা করছে। মানে কোনো যদি লাইফ স্প্যান 30 বছর কাজ করে, সেখানে যদি হিট অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতে থাকে, সেক্ষেত্রে সেটা 30 থেকে কমে তার লাইফ স্প্যান 20 বছর হয়ে যাবে। সেই হিটটা তাকে, সেই ফেলিয়ারটাকে বাড়ানো বা কমানোর চেষ্টা করে। বাট সেখানে একটা সাডেন লোড কাজ করে, যেটা যেমন ল্যাম্প পোস্টের কথা ধর, একটা সাডেন লোড, একটা মিনিমাম লোড কাজ করবে, যেটা তাকে ফেলিয়ার মুখে নিয়ে চলে যাবে। মানে সেই লাইটের ওয়েটটা হয়তো তাকে ফেল ঘটাবে না, বাট একটা সার্টেন পিরিয়ডের পর তার মধ্যে ফেলিয়ার আসতে পারে। মানে তো বোঝাতে পারলাম, মানে যে লাইটের যে ওয়েটটা আছে ধর 1 কেজি, সেই 1 কেজি আর ল্যাম্প পোস্ট ক্যান সাস্টেন ইজিলি, বাট আপ টু 15 ইয়ার্স ইট ক্যান নট সাস্টেন। এই 1 কেজি ওয়েটটা একটা সিম্পল ল্যাম্প পোস্ট ক্যান ইজিলি সাস্টেন ফর 1 ডে, ফর 2 ডে, বাট আপ টু 15 ইয়ার্স ইট ক্যান নট সাস্টেন বিকজ অফ ক্রিপ ফেলিয়ার। হ্যাঁ ব্যাপারটা বুঝলাম, কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ফ্যাটিক এবং চিপ, এই দুটো ডিফারেন্সটাই যে আমি বলি, তাহলে মনে থাকবে আর কখনোই ভুলবো না। সেটা হচ্ছে যে দুটোই আমার ফেলিওর লম্বা সময় ধরে,
কিন্তু ওর পার্থক্যটা কোথায়? একটা কি মানে ফ্যাটিকে মানে একটা ব্রিজ তাতে হুম ফ্যাটিক ডেভেলপ করে, হুম কিন্তু সেটা 15 বছরে ডেভেলপ করছে। কেন হচ্ছে? কনস্ট্যান্ট গাড়ি যাচ্ছে আসছে হুম যাচ্ছে হুম আসছে, হুম হুম হিটের জন্য রোদ্দুরের টেম্পারেচার বাড়ছে, হুম হ্যাঁ, হুম তাতে করে তার মধ্যে একটা ওই বাংলা ভাষায় যেটা বলে ক্লান্তি ডেভেলপ করতে 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 হুম সেটা ফ্যাটিকে চলে গেল। হুম কিন্তু চিপটাও তো তাই, যে ক্রিপ কনস্ট্যান্ট হুম ক্রিপটাও হুম তো তাই, হুম কনস্ট্যান্ট গাড়ি যাচ্ছে আসছে যাচ্ছে না আসছে, এবং রোদ গরমকালে রোদ্দুরে না বাড়ছে আর না শীতকালে কমছে। না তোর কথা অনুযায়ী দিস ইজ আ ওয়ান ব্রিজ ইট সাপোর্টস বাই টু কলাম অ্যান্ড এখানে কনস্ট্যান্ট গাড়ি যাচ্ছে আসছে সেটা হচ্ছে তোর কার মধ্যে পড়ছে ফ্যাটিকের মধ্যে পড়ছে বাট ক্রিপটা হচ্ছে কোনটা যেটা একটা ব্রিজ যার মধ্যে কেউ একটা লোক গাড়ি রেখে চলে গেছে 10 জন লোক গাড়ি রেখে চলে গেছে সেই গাড়িটা 10 বছর ধরে ওই একই জায়গায় পজিশনে পড়ে আছে ডাইনামিক লোড থাকবে না। না এর মধ্যে কোনো রকম ডাইনামিক লোড থাকবে না ভেরি গুড গাড়িটা একই জায়গায় 10 বছর ধরে কন্টিনিউয়াস ওই পজিশনে পড়ে আছে তাকে বলছি ক্রিপ বুঝতে পারলি বেসিক ডিফারেন্স আহ, ডাইনামিক একটা উম, ডাইনামিক ডাইনামিক পুরোপুরি থাকবে না বলতে পারি না ডাইনামিক থাকে কারণ টারবাইনের মধ্যে কিছু ক্রিফিলে দেখা যায় টারবাইনটা কি টারবাইনটা কন্টিনিউসলি কাজ করে টারবাইনটা সেটা একটা টাইম একটা ডাইনামিক লোড টারবাইনতে কাজ করে সো এখানে বলতে পারি দ্যাট ইজ টাইম ডিপেন্ডেন্ট এটা পুরোপুরি টাইমের উপর কাজ করে একটা নির্দিষ্ট টাইমের পর এটা ফিলারটা ঘটবে বাট এর মধ্যে কোনো রকম টাইম লিমিট কাজ করে না এটা একটা পুরোপুরি সাইকেলের উপর কাজ করে কত সাইকেল অবধি কাজ করবে এত এত সাইকেল অবধি পর পর এটা ব্রেক করতে পারে দ্যাট ইজ আ নট এটাকে বলতে পারিস নো টাইম ডিপেন্ডেন্ট নো টাইম ডিপেন্ডেন্ট and that is a mainly time dependent that is called creep there's a কারণ two দেখো type যে সাইকেলটা ডিজাইন করা হয়েছে সেই সাইকেলটা যদি একদিনই ফ্যাটিক ডেভেলপ করবে, যদি 15 বছরে ক্রস করে তাহলে 15 বছরে ফ্যাটিক ডেভেলপ করবে। very good সে যদি 15 বছর সেই সাইকেলটা কমপ্লিট করতে হবে হ্যাঁ মানে ধর কোনো একটা হ্যাঁ হ্যাঁ, মানে আমি মানে এক্স এক্স ধরে ডেভেলপ করা হয় তাহলে এক্স সাইকেলটা যদি একদিনে ক্রস করে যায় তাহলে ও একদিনই ফ্যাটিক ডেভেলপ করে যাবে। ভেরি গুড আর যদি 100 বছরও এটা ক্রস না করে তাহলে 100 বছরও ফ্যাটিক ডেভেলপ করবে না। ভেরি গুড তুই তার লাইফ স্প্যান যদি ধর একটা র্যান্ডম একটা সাইকেলের নাম্বার বল একটা যে কোনো একটা সাইকেল নাম একটা সাইকেলের একটা সংখ্যা বল আমি এক্স ধরেছি, ঠিক 100 100 সাইকেল সো 100 ধরলে খুব হ্যাঁ হ্যাঁ সো 100 সাইকেল যদি একদিনে কমপ্লিট করিস সে একদিনে ফেল করে যাবে যদি তুই 100 ইয়ার্স যদি নিয়ে যাস তাতে 100 ইয়ার্স পর সে ফেল করবে দ্যাট ইজ কল ফ্যাটিক তো কথা অনুযায়ী সেটাই একদম ঠিক বুঝতে পারলি 100% একদম বুঝে গেছি। ওকে সো মেনলি তো ডিপেন্ড করছে সাইকেলের উপর টাইম ডিপেন্ডেন্ট উপর যদি টাইম ডিপেন্ডেন্ট হয় দ্যাট ইজ কল্ড ক্রিপ আর যদি সাইকেল ডিপেন্ডেন্ট হয় দ্যাট ইজ কল্ড ফ্যাটিক সো দুটো লাইন লিখে নে ফর ক্রিপ creep failure is a time dependent failure but it is a time dependent failure and also a permanent deformation of material under constant stress এই কথাটা মার্ক করবি নিচে কনস্ট্যান্ট স্ট্রেসটা কন্টিনিউয়াস হবে কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট স্ট্রেস অ্যাট হাই টেম্পারেচার at high temperature and এক্সাম্পল লিখে রাখ বা অ্যাপ্লিকেশন লিখে রাখ ক্রিপ ফেলিয়ারে দ্যাট ইজ আ গ্যাস বা স্টিম টারবাইন গ্যাস বা স্টিম টারবাইন সো গ্যাস বা স্টিম টারবাইন যদি ফ্যাটিকের কথা ভাবি সেটা একটা নর্মাল সাইকেল চালার পর সেই স্টিম টারবাইনের ব্লেডগুলো ব্রেক করতে পারে বাট যেহেতু স্টিম টারবাইন ক্যারি করছে একটা নাম্বার অফ হিউজ টেম্পারেচার ওয়াটার ভেপারকে তাই জন্য সেটা সার্টেন সাইকেল আগেই সেটা ব্রেক করে যেতে পারে এটা দ্যাট ইজ কল্ড ক্রিপ okay so gas বা steam turbine then nuclear reactor then boiler pipes and etc বা আরো ফার্নেস বলতে পারিস দ্যাট ইজ কল্ড দ্য ক্রিপ ফেলিয়ার আন্ডারের মধ্যে পড়ছে অ্যান্ড এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখ
is a slow and progressive failure. That is a slow and progressive permanent deformation. একবারে হয় না, ধীরে 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 জিনিসটা প্রোগ্রেস করে, প্রোগ্রেসিভ পার্মানেন্ট ডিফরমেশন। ওকে, সবার কাছে ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। ওকে, কারো কোনো ডাউট আছে বল এত অবধি? নির্ঝর, অঙ্কুর, সৌরভ? ফিলামেন্টটা হবে স্যার, হুম, যেটা মধ্যে থাকে টাংস্টেন ফিলামেন্ট, যেটা ওটাও তো স্যার টিপ বলতে পারি, কনস্ট্যান্ট ওর মধ্যে দিয়ে যেতে যেতে তারপর তো ওটা ব্রেক ডাউন করে। বাট ওখানে কোনো লোড, কনস্ট্যান্ট লোড তো ক্যারি করছে না ওটা। ওটা একটা ইলেকট্রিসিটি কনস্ট্যান্ট যাচ্ছে, ইলেকট্রিসিটি বা চার্জ ওর মধ্যে যাচ্ছে কনস্ট্যান্ট। ওটা কনস্ট্যান্টলি হিট হচ্ছে, কনস্ট্যান্ট হিট বন্ধ হচ্ছে, হিট হচ্ছে, হিট বন্ধ হচ্ছে। ওকে, হিটটা ওখানে রিপিটেশন হচ্ছে। হ্যাঁ, ওখানে হিটটা রিপিট হচ্ছে। স্যার হুম। আপনি ক্রিপে টেম্পারেচারের কথাটা বলেছেন, হুম হুম। এই টেম্পারেচারটা কি ওই লোডের জন্য তৈরি হয় এরকম, মানে আমি বলতে চাইছি যে রোদ্দুরের জন্য টেম্পারেচার না, কোনো বল বা লোহা রেখে দেওয়ার জন্য তার উপর যে টেম্পারেচার ডেভেলপ করে সেইটা? না 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 না, ওই টেম্পারেচার এক্সটার্নাল টেম্পারেচার, ওই রেখে দেওয়ার জন্য টেম্পারেচার না, বাইরে থেকে আলাদা কোনো টেম্পারেচার যেটার মধ্যে কাজ করছে সেটা। মানে যেমন ধরো স্টিম টারবাইন, স্টিম টারবাইনের ক্ষেত্রে কি হয়, যদি একটা ঘরের নর্মাল পাম্প ধরি, পাম্পটা কি করে নর্মাল জলকে আমাদের ট্যাঙ্ক রিজার্ভার থেকে উপর দিকে তোলে, সেই পাম্পটার লাইফ স্প্যান কতটা, আর একটা গ্যাস বা স্টিম টারবাইনের লাইফ স্প্যান কতটা, তার থেকে অনেক কম নিশ্চয়ই। কেন? কেন সে একটা হিউজ টেম্পারেচারে একটা ভেপার ক্যারি করছে, সো ওখানে একটা হাই টেম্পারেচার তার মধ্যে ফেলিয়ার ঘটনা আরো তাকে ইনক্রিজ করে দিচ্ছে ফেলিয়ারটাকে। ওকে, সো নেক্সট টাইপ অফ ফেলিয়ার, আচ্ছা চল টাইপ অফ ফেলিয়ার থেকে নেক্সট দিন দেখাবো। সো সবাই এতটা মার্ক করে রাখ, এখান থেকে আর কি বাকি রইলো দেখে নিই একবার, দেখি বেসিক থেকে। স্ট্রেস causes and remedies, type of failure. So type of failure টা আমাকে নেক্সট দিন মনে করাস, এখান থেকে বাকি রইলো fatigue, endurance limit, creep and creep curve, safety, factor of safety, selection criteria. আচ্ছা, what is this aesthetic consideration regarding shape, size and color and surface finish? এটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারবি, শেপের উপর কি করে ডিজাইন চেঞ্জ হয়, বা সাইজের উপর কি করে ডিজাইন চেঞ্জ করতে পারি, বা কালার কি করে কোডিং করতে পারি, কালারটা কি ডিজাইনের জন্য ম্যাটার করে, একটা উদাহরণ দিতে পারবি কেউ? এটা মুখোমুখি হয়ে যাবে বলতো। এই শেপ, সাইজ বা কালার কি করে ডিজাইনের উপর একটা এফেক্ট করে, শেপ, সাইজ বা কালার। সাইজ, এই যে এখানে দেখ পয়েন্টটা, শেপ, সাইজ এন্ড কালার এন্ড সারফেস ফিনিশ, দ্যাট জেনারেল কনসিডারেশন ইন আ মেশিন ডিজাইন, অ্যাস্থেটিক কনসিডারেশন রিগার্ডিং এ শেপ, সাইজ এন্ড কালার। সো কথাটা হচ্ছে লাইক একটা শেপ, কোনো একটা বস্তুর শেপ কি করে ডিজাইনের জন্য এফেক্ট করতে পারে। হ্যাঁ, আমাদের গাড়ির সামনে ফ্রন্ট পোর্শনটা যেমন, মানে যেটা আজকে বন্দে ভারত, তার যা শেপ, ভেরি গুড, হাওয়াটা তার উপর এফেক্ট করে না, ভেরি গুড, এটা একটা সাইজের সো শেপের একটা ফ্যাক্টর, ভেরি গুড। তো একটা ফ্যাক্টর বল, রিলেটেড না, আমি কি করে বলছি? সাইজটা হচ্ছে একটা অ্যাব্রাপ্ট কোনো সাইজ নেবো না, যেটা একটা অন্য কোনো ডিজাইনকে, অন্য কোনো পার্টকে ম্যাচ করতে বাধা দেবে, দ্যাট ইজ সাইজ। ওকে, আমাকে একটা নর্মাল নমিনাল সাইজ দিতে হবে যেটা কিনা অন্য কোনো পার্টকেও সেখানে অ্যাসেম্বল করতে দিতে পারে, তাই তো? সো সাইজ হচ্ছে একটা ডিজাইন কনসিডারেশন। আচ্ছা, কালার কি করে ডিজাইন কনসিডারেশন, কোনো কোনো জায়গায় দেখবি যেগুলো খুব বিপজ্জনক কিছু, সেখানে আমরা কালার কোডিং মার্ক করি, যেটা রেড, রেড কালার মানে সেটা রেড জোন, মানে সেটা একটা ডেঞ্জার জোন। গ্রিন কালার দিয়ে মেজার করি যেটা সেফ জোন, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি, মানে ওইটা অ্যাকচুয়ালি ওই আপনার যেটা ওই সেফটি অফ ফ্যাক্টরের মধ্যে ঢুকে যায়, মানে সেফটি অফ ফ্যাক্টর না, সেটাকে বলা হয় অনলি সেফটির মধ্যে, বলতে পারি সেফটি প্রোটোকলের মধ্যে। সরি ভুল বলা, সেফটি অফ ফ্যাক্টর না, সেফটির মধ্যে ঢুকে যায়, মানে ওটার সঙ্গে লোডের কোনো সম্পর্ক না। নেই, মানুষ বাঁচানোর সম্পর্ক একদম, দ্যাট ইজ অলসো ডিফাইন ফর কালার, ডিফাইন ফর কালার। এই কালার দিয়ে আমরা একটা ডিজাইন ডিফাইন করতে পারি, ডিজাইন কনসিডারেশন, ক্লিয়ার? অ্যান্ড কল্ড সারফেস ফিনিশ। এই সারফেস ফিনিশের একটা উদাহরণ দিতে পারবি, এটা কোথাও একটা ডিজাইনের জন্য খুব ভালো ভূমিকা পালন করে?
এই আপনি একটু আগে দিলেন স্যার চিপ, না চিপ না, না তার উপরে যেটা ওই হট করে সাডেনলি লোড হয়ে যায়, না না কনসেন্ট্রেশন অফ না স্টেট ওটা হচ্ছে কনসেন্ট্রেশন। ওটা হচ্ছে তোর ক্রস সেকশন চেঞ্জ বা ডিজাইন চেঞ্জ। সারফেস ফিনিশ হচ্ছে ধর যখন কোনো আমরা লোকাল রেলে যাস, লোকাল ট্রেনে যাস, সেখানে যে দরজার সামনে যে স্টিলের যে রডটা আছে তার মধ্যে দেখবি এখানে নার্লিং মতো করা থাকে। আন্ডারলাইনিং করা থাকে একদম, মেট্রোতেও আছে। করা আছে কেন? যাতে লোকরা ইজিলি গ্রিপ করতে পারে। গ্রিপিং এর জন্য স্যার, সো গ্রিপ, ভালো গ্রিপ করতে পারেন। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ সারফেস ফিনিশের মধ্যে যদি একটা নর্মাল প্লেন পাইপ ধরিস তার মধ্যে এটার মধ্যে পার্থক্য আছে, তাই তো? সো এটাতে বেটার ডিজাইন ফর ফ্যাক্টর ফর সেফটি দিক থেকে, এটা যে একটা কম্পারেটিভলি লেস ডেঞ্জার ডিজাইন বলতে পারিস। হুম। সো ক্লিয়ার সারফেস ফিনিশটা কেন আমাদের ইম্পর্টেন্ট। ওকে, সো এটা একটা ফ্যাক্টর দিক থেকে ইম্পর্টেন্ট। এটা ছাড়াও বলতে পারিস লাইক ধর কোনো একটা আমরা যে কোনো একটা মেশিন, ধর কোনো একটা জিনিসের মধ্যে গ্যাস কাটিং করে প্রোডাক্ট তৈরি করা হলো, ধর একটা কোনো জায়গা থেকে একটা প্লেট আছে, সেখান থেকে গ্যাস কাটিং করে এইটুকু পার্ট বার করে নেওয়া হলো, এইটুকু পার্ট বার করে নেওয়া হলো। এই পার্টটাকে বার করে নিয়ে আসার পর তাকে একটা লেদে আমরা পার্টিকুলার করি বা ফেসিং, লেদে যে অপারেশনগুলো করি, ফেসিং, ড্রিলিং কেন করি? তার সার্ফেসটাকে আরো স্মুথ করার জন্য তো, তাই তো? ধর এরকম একটা সিলিন্ডার, এরকম একটা পাইপ আছে, পাইপের মধ্যে আমাকে এতটা ড্রিল করতে হবে, হ্যাঁ স্যার, ড্রিল করতে হবে, ড্রিল করে এটাকে বোর করতে হবে। সো এটাকে আমি কি করবো, একটা রাফলি ড্রিল করবো না স্মুথ ড্রিল করবো? এই ড্রিলটা একটা স্মুথ ড্রিল করবো। এর সারফেস ফিনিশ কি হওয়া দরকার? ভালো হওয়া দরকার। এর সারফেস ফিনিশ ভালো হওয়া দরকার। আদার না হলে কি হবে, এখানে যে অন্য যে পার্টটা এঙ্গেজ হবে তার মধ্যে একটা কন্টিনিউয়াস এঙ্গেজ ডিসএঙ্গেজের টাইমে তার মধ্যে একটা রাফ সারফেসের জন্য একটা কি হবে, সেটা ক্ষয়ে যেতে পারে। হয়ে যাবে। এই জন্য এখানে একটা গুড সারফেস ফিনিশের দরকার এখানে একটা, হুম। তাই তো? সো এটা একটা গুড সারফেস ফিনিশ ফর বেটার ডিজাইন অ্যান্ড দ্যাট ইজ এ রাফ সারফেস ফিনিশ ফর বেটার ডিজাইন। সো ডিফারেন্ট টাইপ অফ মানে কি বলবো, ডিফারেন্ট টাইপ, টলারেন্স মেনটেন করার জন্য তো হ্যাঁ সারফেস ফিনিশ টলারেন্স আমি মেনটেন করি, বল। ফর মেইনটেইনিং টলারেন্স। টলারেন্স মেনটেন করি কারণ, হ্যাঁ ওটাও বলতে পারি টলারেন্স মেনটেন করি কেন, কারণ কারণ গুড অ্যাসেম্বল ডিসেম্বল আর ডিসঅ্যাসেম্বলের জন্য, যাতে খুব ভালো করে অ্যাসেম্বল বা ডিঅ্যাসেম্বল করতে পারি তার জন্য সব টলারেন্স মেনটেন করি, তাই তো? যদি সারফেস ফিনিশ ভালো না হয় তাহলে টলারেন্স ভালো হবে না। সো ওটা একটা কারণ। সো ডিফারেন্ট ওয়েতে আমরা ডিফারেন্ট সারফেস ফিনিশ বলতে পারি। কখনো কখনো গুড স্মুথ সারফেস ফিনিশটা আমাদের ভালো ডিজাইন, কখনো কখনো রাফ সারফেস ফিনিশটা আমাদের ভালো ডিজাইন। ওকে, সো সারফেস ফিনিশ কথাটাই একটা ডিজাইনের মধ্যে পড়ছে, যেটা কিনা আমাদের একটা ডিজাইনটাকে আরো বাড়িয়ে তুলতে পারে, ভালো ভালো করে তুলতে পারে বা খারাপ করে তুলতে পারে সারফেস ফিনিশ টার্মটা, যেমন কালার, যেমন সাইজ বা যেমন শেপ। বুঝতে পারলাম? স্যার কালারটা আরেকবার বলুন না, কালারটা একটু মানে প্রবলেম হচ্ছে। কালারটা কি? কালারটা হচ্ছে কোনো ধর রেড কালার বা গ্রিন কালার। রেড কালার দিয়ে কি ডিফাইন করি? দ্যাট ইজ আ ডেঞ্জার জোন। আচ্ছা স্যার, ওই যে রাস্ট পড়ে এগুলো আটকানোর জন্য এই পয়েন্টগুলো বলতে পারি কি? না, রাস্ট করার জন্য তো আমাদের তার উপর একটা কোটিং দিতে হবে, কেমিক্যাল কোটিং। তার জন্য কালারের কোনো নেই, তার সাথে কালারের কোনো সম্পর্ক নেই রাস্টের জন্য। তাকে আমরা কেমিক্যাল কোটিং দিয়ে দেবো, কেমিক্যাল রিয়াকশন তাকে আটকানোর জন্য অন্য উপায় তাকে ভাবতে হবে। ওকে, সেটা এর মধ্যে পড়ছে না, সেটা কেমিক্যালের দিকে চলে যাচ্ছে। আমি হুম আমি একটু ক্লিয়ার করে দেবো বল বল। কালারটা। হুম অ্যাকচুয়ালি মানে কালারটা স্যার আমরা ইউজ করি অ্যাজ আ ডিজাইনার হিসেবে যখন ইউজ করি, তো কোনো ধরুন স্যার আমরা ধরুন একটা বাউন্ডারি করছি, তো হুম। বাউন্ডারিটা একটা কালার দিয়ে আমরা মেনশন করছি, হুম আর এবারে বাউন্ডারির ভেতরে আমরা যে জিনিসটা ধরুন একটা পাইপ নিয়ে যাব, তো হুম সেই হুম। পাইপটাকে আমরা আরেকটা কালার দিয়ে মেনশন করছি, যাতে যখন ইঞ্জিনিয়াররা দেখছে, যখন ডিজাইনটা দেখছে, তাদের হুম। ফট করে তাদের চোখে পড়ে যে হ্যাঁ এই বেগুনি কালারের যে কালারটা আছে এটা আমাদের পাইপ যাচ্ছে, গ্রিন কালারের যেটা এটা আমাদের বাউন্ডারি, ভেরি ওর গুড, মধ্যে আমরা আমাদের ডাইমেনশনটা দিয়ে দিলাম। ভেরি গুড, ভেরি গুড। তার মধ্যে ডিফারেন্ট টাইপ আমরা একটা সিঙ্গেল লাইন না দিয়ে ডটেড লাইন দিয়ে একটা ডিফারেন্ট টাইপ অফ লাইনও ইউজ করি কেন? তাতে ইজিলি তাতে ইঞ্জিনিয়ারের চোখে পড়ে যে এটা ডিফারেন্ট টাইপ অফ লাইন বা ডিফারেন্ট টাইপ অফ অন্য কিছু ডিফাইন করছে, তাই তো? কারণ স্যার আমি আরেকটু স্যার ডিপে যদি ঢুকি, কারণ যখন স্যার আমরা ইন্ডাস্ট্রিয়াল লাইনে পাইপিং ডিজাইনে ঢুকি, কারণ তখন আমাদের আমরা সবাই পড়েছি যে একটা পাইপ যখন সার্কুলেটিং হচ্ছে তখন ওয়াটার সার্কুলেশন হয়, যে কোনো সিসিএম থেকে একটা হট ওয়াটার আসে, একটা কুলিং টাওয়ার থেকে কুলিং ওয়াটারটা যাচ্ছে, এবার তখন আমরা বোঝাবো কি করে যে এটা কুলিং পাইপ আর এটা হট পাইপ? অ্যাজ আ কালার, যে রেড কালারের যে পাইপটা আছে এটা আমাদের হট পাইপের, ব্লু কালারের পাইপটা আছে এটা আমাদের কুলিং পাইপ। ভেরি গুড, ভেরি তো গুড। এটা ইউজ অফ কালার। একদমই তাই, একদমই তাই। আর আর অন্য কেউ কি বলছিস বল।
না, এটা জাস্ট গ্রাফিক্যাল একটা যেটা Representation. মানে প্রেজেন্টেশন পারপাসে ইউজ হয়, বাট ডিজাইন বলতে যেটা লোড মোড সেই সব জিনিস এর মধ্যে নেই। না 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 না, যে কোনো জায়গায় যেটা হ্যাঁ, যে কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে যাবি দেখবি একটা হলুদ কালার পাইপ যাচ্ছে, একটা ব্লু কালার পাইপ যাচ্ছে, গ্রিন কালার পাইপ যাচ্ছে, সেই হ্যাঁ যদি রোডেতেও দেখেন মোটর ভেহিকলস ডিজাইন করেছে রেড ফর মানে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ সেটাও তো সেফটি পারপাসই, সেফটি পারপাসের জন্য, গ্রিনে যাও, ব্যাস, সেটা মোটর ভেহিকলস এর ডিজাইন। একদম একদম সেই পারপাসের জন্য। সো সবার কাছে মোটামুটি যতটা করলাম তো সবার কাছে ক্লিয়ার তো, ফ্যাটিক, এন্ডুরেন্স লিমিট, ক্রিপ, স্ট্রেস কনসেন্ট্রেশন, বা তার আগে কি ছিল ফ্যাক্টর সেফটি, সবার কাছে সব কিছু ক্লিয়ার? কোনোদিন ভুলবি না জিনিসগুলো? বেসিক ব্যাপারগুলো ভুলবো না, কিন্তু ভাষাটা ভুলে যাবো। মোটামুটি আইডিয়াটা মনে রাখিস, কারণ যখন তোদের এই টার্মগুলো কোথায় কাজে লাগবে, এই টার্মগুলো তোদের কাজে লাগবে ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য। ওকে, একদম একদম। চল নেক্সট শুরু করবো টাইপ অফ ফেলিয়ার। ওকে, নেক্সট শুরু করবো টাইপ অফ ফেলিয়ার। এটা কি আপলোড করে দেবেন এতে অ্যাপে? হ্যাঁ, এটা আপলোড করে দেবো। টাইপ অফ ফেলিয়ার, নেক্সট টাইপ অফ ফেলিয়ার শুরু করবো, ডিফারেন্ট টাইপ অফ ফেলিয়ার, এবং তারপর ডিফারেন্ট টাইপ অফ ফেলিয়ার অফ থিওরি। অনেকগুলো বিজ্ঞানী এরপর থেকে যেগুলো শুরু হচ্ছে সেটা পুরো বুকিস ভাষায়, এবং একটু নট টাফেস্ট, একটু স্ট্যান্ডার্ড তোদের মনে রাখতে হবে কি কি ডিফারেন্ট টাইপ ফেলিয়ার থিওরি আছে, সেই সব ফেলিয়ার থিওরি ধীরে ধীরে আমাকে কাজ করতে হবে, তার উপর বেশ করে ডিজাইন করতে হবে, সেগুলো তোদের মনে রাখতে হবে। ওকে, সো চল আজকের মতো এখানে অফ করছি।